সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 822তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ছেলে পারভেজ মোশাররফের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, দীর্ঘ প্রায় 15 দিন পরে আমি স্টুডিওতে বসলাম, একটা লম্বা ট্যুর শেষ করে আসলাম এবং ভালো লাগার কিছু সময় কাটালাম। আজকের গল্পের টাইটেল যে সন্তানকে দুধ খাওয়ানোর অপরাধে মাকে গাছের সঙ্গে বেঁধে রাখে, একটা বাস্তব ঘটনা ময়মনসিংহের। আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, ক্যাপশনে লিখেছিলাম যে আমি বনের ভাগকে ভয় পাই না বন্ধু, ভয় পাই দুনিয়াতে বসবাস করা মানুষরূপী ভয়ঙ্কর এই ভাগগুলোকে। বনের ভাগে আপনাকে কামড় দিয়ে হয়তো চিরতরে শেষ করে ফেলবে, মেরে ফেলবে, আপনি তো মরে যাবেন। কিন্তু আমাদের এই সমাজে মুখোশধারী ওই ভাগগুলো, মানুষরূপী ওই ভাগগুলো আপনাকে এমন থাবা মারবে যে থাবার যন্ত্রণায় আপনি প্রতি রাতে চিৎকার করে কাঁদবেন। না পারবেন ডাক্তারের কাছে গিয়ে বলতে, না পারবেন আশেপাশের মানুষের সাথে এই থাবার কষ্ট শেয়ার করতে। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত ময়মনসিংহের ভাই পারভেজ মোশাররফের জীবনের এই বাস্তব গল্প আপনারা শুনবেন এবং গল্প শেষে খুবই কষ্টকর, খুবই দুঃখপ্রাপ্ত পারভেজ মোশাররফকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ পারভেজ মোশাররফ, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন। আমরা টোটাল 1 ভাই 1 বোন। আমাদের পরিবারটা ময়মনসিংহ শহর থেকে অনেক দূরে কোন এক ছোট্ট গ্রামে, এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মুদির দোকানদার। আমাদের গ্রামে আমাদের যে বাড়িটা, আমাদের বাড়িটা একটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে, একদম সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আমাদের বাড়িটা। সো আমার বাবা ওই সরকারি উচ্চ বিদ্যালয়ে একটা মুদির দোকান করে, যেটা আমাদের বাড়িরই খুব সামনে একটা মুদির দোকান তো করে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা ওই মুদির দোকানদারি করে আমাদের গোটা পরিবারটা চালায়। আমাদের স্কুলের অনেক শিক্ষক শিক্ষিকা আছে এবং এছাড়াও অনেক ছাত্রছাত্রীরা অনেক কিছু আমার বাবার দোকান থেকে কেনাকাটা করে। এছাড়া রয়েছে আমাদের স্কুলের আশেপাশে অনেকগুলো বাড়ি, সেই বাড়িঘর থেকেও অনেক মানুষ এসে আমাদের দোকানে কেনাকাটা করে, যার কারণে আমার বাবার আয় ইনকাম মোটামুটি অনেকটা ভালোই থাকে। ওই ইনকামে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি আস্তে আস্তে করে বড় হয়ে এক পর্যায়ে আমি আমাদের এলাকার যে স্কুলটা আছে ওই স্কুলে ভর্তি হয়ে আমাদের বাড়ির সামনে যে উচ্চ বিদ্যালয়টা আছে, প্রাইমারির গণ্ডি পার করে আমি যখন হাই স্কুলে পড়াশোনা করে, আমাদের স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আমাকে অনেক বেশি ভালোবাসতো। ভালোবাসার সবচেয়ে বড় কারণ ছিল আমাদের বাড়িটা এমন একটা জায়গায় ছিল যে এটার আশেপাশে অনেক বিস্তৃত জমি ছিল, মানে অনেক খোলা জমি ছিল, যে জমিতে আমার বাবা আবার কিন্তু গাছ লাগাতে খুব পছন্দ করতো। মানে বাবা বিভিন্ন জায়গায় গাছ লাগাতো, বিশেষ করে ফলের গাছ। তো দেখা যায় আমাদের বাড়িতে 12 মাসে ফল থাকে, গাছের মধ্যে ফল থাকে। তো আমাদের এলাকার শিক্ষক শিক্ষিকারা টিফিনের সময়, বিশেষ করে দুপুরবেলা, তারা আমাদের বাড়িতে চলে আসতো এবং আমাদের বাড়িতে আসার পরে ফল গাছ থেকে নিজ হাতে তারা ফল পাড়তো এবং সেই ফল তারা খেত। যার কারণে দেখা যায় আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে অনেক বেশি ভালোবাসতো, এত ভালোবাসতো যে ভালোবাসার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। দেখা যায় এরকমও হইতো যে পরীক্ষায় যদি খারাপও রেজাল্ট করতাম, তারা আমাকে ভালো রেজাল্ট করাই দিত। ক্লাসে যদি পড়া নাও পারতাম, শিক্ষক এবং শিক্ষিকারা তারা আমাকে অনেক সময় দেখা যেত আমাকে স্যাক্রিফাইস করতো, যেটা অন্য স্টুডেন্টদের ক্ষেত্রে করতো না। অন্য ছাত্রছাত্রীদেরকে অনেক মারতো, অনেক শাসন করতো, বাট আমি কোনো অন্যায় করলে, কোনো অপরাধ করলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতো। এটা ছিল আমার জন্য অনেক বড় একটা পাওয়া, যার জন্য আমি আসলে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি, বিশেষ করে শিক্ষকের আদর ভালোবাসার কারণে। এরকম করতে করতে আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করি। অনেক দূর পর্যন্ত বলতে ক্লাস 9-এ উঠি। আমি যখন ক্লাস 9-এর গণ্ডি শেষ করে ক্লাস 10-এ উঠি, তখন কিন্তু আমি মোটামুটি অনেক বড়। আর আমার বেসের যে স্টুডেন্টগুলো ছিল তারা প্রায় সবাই বড়। ওই সময় আমার বড় বোনের বিয়ে নিয়ে কথাবার্তা চলতেছে। আমার বড় বোন তখন এসএসসি পরীক্ষা দিয়ে ফেলে এবং এসএসসিতে সে ফেল করার কারণে সে তখন বাড়িতে থাকে। আর বাড়িতে বলতে আমার নানু বাড়িতে থাকতো ওই সময় আমার বড় আপু। আমার নানু মনু অসুস্থ ছিল, এসএসসি ফেল করার পরে আমার বড় বোনকে আর কলেজে ভর্তি করানো হয়নি। দেন আমার বড় বোন তখন আমার নানুর সাথে থাকতো, নানুকে দেখাশোনা করতো, মানে ফুললি আমার নানু বাড়িতে চলে গেছে। তো ওই অবস্থার ভিতরে আমি তখন ক্লাস 9-এ শেষ করে ক্লাস 10-এ উঠলাম। তো ওই সময় আমাদের শিক্ষকদের সাথে আমার সম্পর্কটা ভীষণ ভালো হয়ে যায়। আমাদের একজন শিক্ষক আছে যার নাম আমি বলতে চাই না,
তিনি একদিন আমাকে হঠাৎ করে একটা অফার করে। তখন ক্লাস 10-এ পড়ি এবং 10-এ পড়ার পর আমি কিন্তু পড়াশোনার প্রতি খুবই দুর্বল ছিলাম, মানে এতটাই দুর্বল যেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার রুল নাম্বার সবসময় 5-এর মধ্যে থাকতো, 2, 3, 4, খুব বড় হইলে 5 এর মধ্যেই থাকতো। কারণ শিক্ষকরা ইচ্ছা করে আমাকে এখানে রুল দিয়ে রাখতো যাতে আমার বাড়িতে যাতায়াত করতে পারে, যেতে পারে। তো ক্লাস 10-এ পড়া অবস্থায় আমার একজন শিক্ষক, তিনি আমাকে হঠাৎ করে বলে বসলো যে পারভেজ, তোকে একটা কথা বলবো, এখন তুই তো আসলে আমার কথাটা শুনবি, যেহেতু তুই শুধু আমার স্টুডেন্ট না, তুই আমার বন্ধুর মতো। মানে আমাদের এই শিক্ষকটা মধ্যবয়স্ক ছিল, মধ্যবয়স্ক একজন শিক্ষক। তো এদিন তিনি তখন আমাকে বলতেছে যে আমি একদিন তোদের বাড়িতে, আমাদের স্কুলের একজন ম্যাডাম ছিল আর কি, তা আমি দুপুরবেলা ম্যাডামকে নিয়ে তোদের বাড়িতে যাব, এটা আমাকে বলতো। এবং যাওয়ার পরে তোর রুমটা তুই আমাকে খালি করে দিবি, আমি ম্যাডামের সাথে এখানে কিছু সময় কাটাবো। তো স্যার, আমি তো বরাবর মতো স্যারদের কথা শুনি, কারণ স্যারদের কথা না শুনলে আমার রুল নাম্বার পিছনে চলে যাবে এবং আমি পরীক্ষায় পাস করবো না, তারা আমাকে ক্লাসে মারবে। ওই দৃষ্টিকোণ থেকে আমি তখন চিন্তা করলাম যে ঠিকই আছে, স্যার আমাকে যেটা বলতে আমি স্যারের কথা রাখবো। এক কথা আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম, স্যার ঠিক আছে, সমস্যা নাই, আপনি কবে যাবেন, কখন যাবেন, আপনি আমাকে বলেন, আমি কি আপনার জন্য পুরো বাসরঘর সাজিয়ে রাখবো, এরকম করেই বলি। তো স্যার আমাকে বলো, বাসরঘর সাজানোর দরকার নেই, তুই রুমটা জাস্ট একটু পরিষ্কার করে রাখবি, তুই জানিস যে ম্যাডাম একটু নোংরা পছন্দ করে না, আমাদের স্কুলেরই ম্যাডাম। তো যেন ওই ম্যাডামকে নিয়ে যাবো, তুই আমাকে রুমটা ছেড়ে দিবি, এবং এটা আগামী দিন, এটা বলে। তো ওই দিন, এর পরের দিন ম্যাডামও ঠিকই আমাদের বাড়িতে, তো ম্যাডাম স্যার সবাই যাইতো, ফল ফ্রুট খাইতো, পানি খাইতো, বসতো, আমার আম্মুর সাথে গল্প গুজব করতো। তো সে জায়গা থেকে তাদের যাতায়াত ছিল। দেন আমি তখন করলাম কি, আমি যে রুমে থাকতাম ওই রুমটা আমি তখন স্যারের জন্য খালি করে দিলাম, রুমটা পরিষ্কার করে রাখলাম আগের দিন রাতের বেলায়। তো লাঞ্চের সময় স্যার তখন ম্যাডামকে নিয়ে ওই রুমে গেল, আধা ঘন্টার মতো স্যারের সময় কাটালো। অ্যান্ড ম্যাডামকে নিয়ে স্যার আবার চলে আসলো, যখন ক্লাস শুরু হয়ে গেল চলে আসলো। এবার প্রায় প্রতিদিনই স্যার তখন এটা করতেছে, গোপনে যাচ্ছে। আর আমার রুমটা ছিল একদম মানে আপনার রাস্তার পাশে, মেইন রাস্তা দিয়ে আমার বাড়িতে চলে যাওয়া যায়, মানে আমার বাড়ির পাশে চলে যাওয়া যায়। এরকম করে স্যার অলওয়েজে যাইতো ম্যাডামকে নিয়ে এবং থাকতো। আমার তখন খুব ভালো লাগতো, স্যার আমাকে অনেক আদর করতো, যত্ন করতো এবং সবসময় ক্লাসে গিয়ে আমার প্রশংসা করতো যে পারভেজদের মতো কোনো স্টুডেন্ট হয় না, টিচারদেরকে অনেক মানে এবং যথেষ্ট পরিমাণের ভালো মানের একজন ছাত্র, এইটা ওইটা সবার কাছে বলতো। আমার তখন খুব ভালোই লাগতো যে স্যারের মুখে যখন আমার সুনামগুলো শুনতে পাইতাম। এইভাবে সময়টা কাটতে কাটতে এক পর্যায়ে দেখা গেলো আমার বড় বোনের বিয়ে ফাইনাল হয়ে গেছে একজন মাওলানার সাথে, তিনি টাইটেল পাশে একজন মাওলানা, তার সাথে আমার বড় বোনের বিয়ের কথাবার্তা ঠিকঠাক মতো চলতেছে। দিনটা ছিল বৃহস্পতিবার, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। বৃহস্পতিবারে স্যার আমাকে বলে যে আজকে আমি ম্যাডামকে নিয়ে আমি লাঞ্চের সময় ঢুকবো এবং ঢুকে আমি বিকাল 4টা বাজে বেরোবো, মানে আমি ম্যাডামকে নিয়ে ভিতরে ঢুকবো, তুই বাইরে থেকে তালা মেরে দিবি। আমাকে বললো যে আমার রুমটা থেকে তুই তালা মেরে দিবি। আমার রুমটা এরকম যে আমার রুমটাই হচ্ছে প্রথম, মানে বা আমার বাড়িতে ঢুকলে প্রথমে আমার রুমটা, এরপর হচ্ছে বাকি রুমগুলো, মানে বাকি রুমগুলো ওইদিকে। আর আমার রুমের জন্য এক্সট্রা একটা দরজা আছে, যে দরজা দিয়ে আমি রুমে ঢুকতাম আর কি, এক্সট্রা দরজা। দেন স্যারে যখন এটা আমাকে বললো, আমি তখন করলাম কি যে ঠিক আছে, দুপুরবেলা স্যারে ঢুকবে। তো দেন দুপুরবেলা স্যারে তখন ম্যাডামকে নিয়ে ঢুকে গেল রুমে ঢুকার পরে আমি তখন রুমে দরজাটা লাগাই দিলাম। দরজাটা লাগিয়ে দেওয়ার পরে তারা তো ভিতরেই আছে, আমি আর কোনো টেনশন নেই, আমি ক্লাস করতেছি। এবং ওই সময় প্রায় 3টা, 3:30-র দিকে হঠাৎ করে আমাদের এলাকার কিছু যুবক ছেলে আছে এবং যুবক ছিল আমাদের স্কুলের কিছু কমিটি, মানে স্কুল কমিটি যারা আছে, তারা তখন সবাই মিলে আমাকে গালাগালি করতেছে, এই তুই ক্লাস থেকে বেরিয়ে, তোর খবর আছে। আমি তখন জানালা দিয়ে কিন্তু আমাদের বাড়ি দেখা যায় আর কি, তখন আমি আমার জানালা দিয়ে তাকায় দেখতেছি আমাদের বাড়ির মধ্যে শত শত মানুষ, মানে অনেক মানুষ। এটা দেখার পরে আমি তো জানি আমি স্যার আর ম্যাডামকে রুমের ভিতরে রেখে বাড়ি দিয়ে তালা মেরে আসছি। এখন আমি তখন কি করছি, ভয়ে, মানে মারবে এই ভয়ে কোনো মতে ক্লাস থেকে বেরোই দৌড় দিছি। এত জোরে দৌড় দিছে যে ওরা কেউ আমাকে ধরতে পারেনি। আমি তখন একটু দৌড়ে আমার নানু বাড়িতে চলে গেছি। আমার নানু বাড়ি আমাদের গ্রামের পাশাপাশি গ্রাম ছিল। নানু বাড়িতে গিয়া আমি তখন চিন্তা করতেছি কী করা যায়, কী করব। মানে তখন আর নিজের মাথার মধ্যে কোনো বুদ্ধি খাটাইতেছে না যে কী করব। এবং মুহূর্তের মধ্যে এই বিষয়টা এমনভাবে ছড়ায় গেছে যেটা বলার মতো না। রাত 8:30টার দিকে আমি তখন আমার এক বন্ধুর বাড়িতে আসলাম, মানে আমাদের বাড়ির পাশেই, গুটগুটে রাতের অন্ধকারে ওর বাড়িতে আসলাম। আসার পরে ওর মুখ থেকে শুনতেছি যে এটা নিয়ে নাকি প্রচুর দরবার হয়েছে মাগরিবের পরে, এবং সেই দরবারে স্যার এবং ম্যাডাম দুজনেই স্বীকার করছে যে আমি নাকি ওনাদেরকে ভিতরে রেখে বাড়ি দিয়ে তালা মেরে গেছি। এবং স্যার নাকি এটাও স্বীকার করছে যে প্রতিদিন আমি ওনাকে সুযোগ দিতাম ওই রুমে যাওয়ার জন্য, এবং বিনিময়ে আমি ক্লাসে পড়াশোনা করতাম না, স্যার আমাকে পাশ করাই দিত, ভালো রেজাল্ট করাইতো। এই সুযোগের জন্য আমি স্যারকে এই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি, এগুলো বলে স্যার সমস্ত দোষ তখন আমার মাথার উপর চাপাই দিল। যাই হোক, আমি তখন কী করলাম, ওনাদেরকে কী করবে মানে ম্যানেজমেন্টের স্কুলের সভাপতিই জানে, আমি তো এটা জানি না। আমি তখন রাতে 9:30টার দিকে তখন বাড়ির মধ্যে গেছি। আমাদের বাড়ি তখন একেবারে শুনশান নীরবতা।
তখন আমি দরজা ধাক্কাইতে আসি, আমার আব্বা তখন দরজা খুলছে, খুলে আমার বলতেছে তুই এনে কেন আসছিস? আমি তখন বললাম আব্বা আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, স্যার আমাকে উল্টাপাল্টা বুঝাইছে, স্যার যেমন করে বুঝাইছে আমি স্যারের কথা শুনছি, তুমি আমাকে মাফ করে দাও। আমার বাবা তখন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, আমাকে বলতেছে তুই কি ছোট বাচ্চা, তুই তুই প্রাইমারি স্কুলে পড়িস, তুই হাই স্কুলে ক্লাস 10-এ পড়িস, তোর মতো বয়সে ছেলেরা বিয়ে করলে তাদের বাচ্চা কাচ্চা হয়ে যায়, এত বয়স হওয়ার পরেও তুই এই কাজটা কীভাবে করলি, কীভাবে পারলি তুই এমন একটা নোংরা কাজ করতে? আমি তখন বাবারে বললাম যে বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমার বাবা বলে তোর ভুলের মাসলটা তোর বড় বোন দিল। আমি তখন বললাম বড় বোন দিল মানে? তখন আমার আব্বার মাধ্যমে আমি জানতে পারি আমার বড় বোনের যেখানে বিয়ে ঠিক হয়েছে, যে পরিবারে আমার বড় বোনের বিয়ে ঠিক হয়েছে, ওই পরিবার থেকে নাকি আমার বড় বোনকে তারা ডিরেক্টলি আমার বড় বোনকে বিয়ে করবে না, সেই ক্যান্সেলিং তারা বলে দিছে আমার আব্বাকে, জানাই দিছে যে যেই বাড়িতে এত বড় একটা কলঙ্কিত ঘটনা ঘটলো ওই বাড়ির মেয়েকে অ্যাটলিস্ট একজন টাইটেল পাস মাওলানার কাছে তারা বিয়ে করাবে না। বরাবর বিয়েটা তখন ভেঙে গেল এবং এই কথার মাঝে আমার বাবার চেয়ে আমার মা কিন্তু খুব রাগী ছিল। এরকম কথার মাঝে মা তখন দৌড়ে কোত্থেকে জানি বেরিয়ে আসে, বেরিয়ে এসে আমাকে এলো পাতরিক পিটাইতে শুরু করে। মায়ের পিটনে খাইয়া তখন কোনো রকম আমি বাড়ি থেকে পালাই চিন্তা করতেছি কই যাব, নানু বাড়িতে যদি যাই তাহলে তো নানু বাড়িতে থাকতে পারবো না, কারণ নানু বাড়িতে মা যে কোনো সময় যাবে, যে কোনো সময় মা নানু বাড়িতে গিয়ে আমাকে আবারও মারবে। সো আমাকে এমন কোথাও থাকতে হবে যে ঠিকানাটা মা জানবে না, যে ঠিকানার কথা মা জানবে না, সেরকম কোথাও আমার থাকতে হবে। এমন করতে করতে আমি আমার এক দূর সম্পর্কের বন্ধুর বাড়িতে উঠি, মানে বন্ধুর বাড়িতে উঠে বলতে অন্য একটা স্কুলে পড়ে, মানে ফুটবল খেলার মাধ্যমে ওর সাথে আমার পরিচয়। তো ওর বাড়িতে গিয়ে উঠি, ওর বাড়িতে তখন থাকতেছি, আর বাড়িতেও আসি না, বাড়ির কোনো খোঁজখবরও লই না। টানা প্রায় এরকম করে প্রায় 8 থেকে 9 মাসের মতো আমি বাড়িতেও আসি নাই, বাড়ির কোনো খোঁজ খবরও নেই নি, বাড়িতে কোনো যোগাযোগও করি নাই। 8-9 মাস পরে আমি বাড়িতে খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারি আমার বড় বোনের নাকি অন্য কোনো এক জায়গায় বিয়ে হয়েছে, কোনো এক ছোটোখাটো দোকানদারের সাথে আমার বড় বোনের বিয়ে হয়েছে এবং আগের মতো ভালো অবস্থানে বিয়ে হয় নাই, এটা জানতে পারি। তো এমন করে 7-8 মাস পরে আমি তখন আস্তে আস্তে বাড়ির খোঁজখবর নিতে নিতে এটাও জানতে পারি আমার আব্বার যে দোকানটা ছিল, আব্বার দোকান নাকি আব্বা বন্ধ করে দিয়েছে। মানে আব্বা অনেক অসুস্থ ছিল, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে দোকানটা বন্ধ এবং আমাদের পারিবারিক অবস্থাটা তখন খুব খারাপ, মানে খুবই খারাপ, পরিবার চলতেছে না টাকার অভাবে। তো এক পর্যায়ে আমি তখন করলাম কি, আমি যে বাড়িতে থাকতাম আর কি ওইখান থেকে আমি একটা চাকরি করতাম, মোটামুটি আমার কাছে ভালো কিছু টাকা ছিল, প্রায় 20-25 হাজার টাকার মতো আমার কাছে ছিল। তো ওই সময় কিন্তু 20-25 হাজার টাকা অনেক টাকা। আমি তখন ভাবলাম একে তো আমার আব্বা দোকান বন্ধ করে দিছে, দ্বিতীয়ত আমার বড় আপুকে বিয়ে দিছে এবং এখন আমার আব্বার কোনো ইনকাম সোর্স নেই, আমার পরিবারটা মনে হয় চলতে পারতেছে না, আমার মা মনে হয় না খেয়ে আছে, বাবা না খেয়ে আছে। এতগুলো মাস পরে পরিবারের উপর ভালোবাসা দেখিয়ে আমি তখন ব্যাগ ভরে 25 হাজার টাকা নিয়ে বাড়িতে আসছি। রাতে বাড়িতে আসার পরে সন্ধ্যা 7টা বাজে তখন দরজা নক করছি, আমার বাবা তখন দরজা খুলছেন, বাবার পা ধরে কান্নাকাটি শুরু করছি এবং বাবাও তখন আমাকে জড়াই ধরে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। বাবা বলছে তুই কোথায় ছিলি, তুই কই গেছিলি? বাবাও খুব কান্না করতেছে, আমিও খুব কান্না করতেছি, মানে একইভাবে প্রত্যেকটা মানুষ তখন কান্নাকাটি করতেছে। তো বাবা আমাকে বলছে তুই কীভাবে, কেন, কীভাবে, কী হয়ে গেল? আমি তখন বললাম বাবা দেখো এই ঘটনা, আমি ওই জায়গায় গেছি এবং ওদের ওখানে চাকরি করতেছি, চাকরি করে আমি এই টাকাগুলো জমাইছি, আমি খবর পাইছি যে তুমি নাকি অনেক কষ্টে আসো, খুবই অভাবে আসো, এটা জানতে পারি আমি তখন তোমাকে দেখার জন্য আসছি এই টাকাগুলো নিয়ে। দেন মাও তখন বেরোলো, বাবা যখন আমাকে সিম্পলিতে ভালোবাসা দেখালো, মাও তখন আর কিছু বললো না, মাও তখন মেনে নিল। দেন তারা তখন আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল, আমি তখন ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে ওইখান থেকে তো মোটামুটি এর পরের দিন গিয়ে কাপড় চোপড় যত যা ছিল সব কিছু নিয়ে চলে আসছে, কারণ এখন যেহেতু আমার বাবা অসুস্থ, বাবার সাথে থাকতে হবে, বাবার যত্নতে নিতে হবে, এই জন্য ওইখান থেকে সব কিছু নিয়ে আমি তখন চলে আসছি, বাড়িতে এসে ওইখানে থাকতেছি। তো তখন তো আসলে আমার বাবার অত ইনকাম নাই, মানে ইনকাম নাই বলতে কোনো রকমের ইনকাম নাই, খুব কষ্টে দুঃখ কষ্টের মাঝে সময়গুলো কাটতেছে। দেন ভাবতেছি যে কী করব, মানে আমি তখন ওখানকার চাকরি ছেড়ে বাড়িতে চলে আসছি, একে তো বাবা মা দুজনের খরচ, তার উপর আবার আমার খরচ, এরকম করে একটা সময় চিন্তা করলাম আমার বাবার যে দোকানটা আছে ওই দোকানটা আমি এবার চালু করব, নতুন করে দোকানটা চালু করব। এই নিয়ে তখন আমি আমার আব্বুর সাথে কথা বললাম, আব্বুরে বললাম যে আব্বু আমি দোকানটা আবার চালু করব, দোকানটা আমি নতুন করে চালাতে চাই। তো বাবা তখন বললো যে এই দোকানের মধ্যে এখন তো কোনো কিছুই নেই, ইঁদুর ছাড়া না, দোকানে কোনো মালটাল নাই। আমি তখন বললাম যে আমি যেভাবেই পারি টাকা পয়সা দিয়ে কিছু মালটাল উঠে আমি দোকানটা আবার চালু করব, আমি আবার এই দোকান দিয়ে আমি আবার আমাদের সংসারটা ফিরাবো। তা আব্বাকে এটা বলার পর আব্বু তখন বলেছে আচ্ছা ঠিক আছে। তা আব্বুর কাছেও কিছু পুঁজি ছিল, আবার এই যে 25 হাজার টাকা নিয়ে আসছি, ওইখান থেকেও কিছু টাকা নিয়ে আমি তখন প্রাথমিক অবস্থায় কিছু চানাচুর বিস্কুট, মানে স্কুলের পোলাপানের জন্য যেসব জিনিসগুলো হয় ওই জিনিসগুলো দিয়ে আমি তখন দোকানদারি শুরু করছি। এরই মাঝে আমার স্কুলের যে ম্যাডাম এবং টিচার দুজনকে বহিষ্কার করা হয়েছে। আর এত মাস পরে বিষয়টা
প্রায় ধামাচাপা হয়ে গেছে। এই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলে না, এটা ওইখানেই স্টপ হয়ে গেছে। তো যার জন্য আমি তখন ঠিকমতোই দোকানদারি করতে পারতেছি। শুধু স্কুলের বাচ্চাদের জন্য জিনিসপত্র উঠাইলাম। একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে, তো দুইটা স্কুলের জন্য কিছু জিনিস টিনিস উঠাইয়া মোটামুটি মাস 4 ভিতরে আমি দোকানটাকে একদম জমজমাট করে ফেলছি। এলাকার কিছু বড় ভাই আছে যাদের সাথে আমার আগ থেকেই সম্পর্ক, তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছি লোন বাবদ, নিয়ে আমি তখন দোকানটাকে চালু করলাম। আলহামদুলিল্লাহ দোকান অত্যন্ত ভালো চলতেছে, আয় উন্নতি ভালো হচ্ছে, পরিবারকে টাকা দিতেছে, আব্বা আম্মা ভালো, আমার ধুলাভাইকেও টাকা দিই, আমার বোনকেও টাকা দিই, সব কিছু মিলে আমার পরিবারটা একটা পজিশনের মধ্যে চলে আসছে। তখন আমাদের পরিবার আর কোনো অভাব অনটন নেই, কোনো দুঃখ যন্ত্রণা নেই, মোটামুটি সব কিছু মিলে আমরা ভালোই আছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে এসএসসি পরীক্ষা আসে। এরকম একটা সময় এসএসসি পরীক্ষা আসে, এবং এসএসসি পরীক্ষার সময় তখন বাচ্চারা এসএসসি পরীক্ষা দিবে সবাই। তখন মানে আমাদের যেই স্কুলটা ছিল এটা ছিল একটা কেন্দ্র, মানে চারপাশ থেকে অনেক স্টুডেন্টরা এসে আমাদের এলাকাতে এসে তারপর পরীক্ষা দেবে। মানে আমাদের স্কুলটাই সবচেয়ে বড় স্কুল ছিল এই এলাকাতে, তো আমাদের স্কুলে হচ্ছে কেন্দ্র পড়ছে। দেন বিভিন্ন স্কুল থেকে তখন আমাদের স্কুলে পড়াশোনা করার জন্য আসবে, মানে আমাদের স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য আসবে এরকম। তো পরীক্ষা যেদিন শুরু হলো তার একদিন আগে, মানে পরীক্ষার আগের দিন রাতের বেলা আমি তখন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা তখন বলতেছে যে একটা কাজ কর, তুই তোর রুমে ঘুমাইস না, তুই অন্য একটা রুমে ঘুমা, আমাকে বলছে। আমি বললাম যে আমি আমার রুমে কেন ঘুমাবো না, আমার রুমে কি? আম্মা তখন বলছে তোর রুমে আমার একটা বোনের মেয়ে আছে, এই বোনের মেয়েটা তোর রুমে আছে। আমি তখন বললাম যে তোমার বোনের মেয়ে মানে তোমার বোন কই? আমার আম্মা বলে আমার দুঃসম্পর্কের একটা বোন আছে, তুই চিনবি না, অমুকে ওদের গ্রাম ওই জায়গায়, তো মেয়েটা এসএসসি পরীক্ষা দেবে, কেন্দ্র পড়ছে এখানে, তো দূর থেকে রিক্সা দিয়ে যাতায়াত করতে মেয়েটার অনেক সমস্যা হবে, পড়াশোনা অনেক ক্ষতি হবে, যার জন্য আমার বান্ধবী আমাকে ফোনের মাধ্যমে জানাইছে যাতে আমি মেয়েটাকে ওরে এখানে রাখি, আমার এখানে রাখলে পরে মেয়েটা পরীক্ষা দিতে ভালো হবে আর কি, কেন্দ্র কাছে আছে, গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। আম্মু যখন আমাকে এটা বললো আমি তখন বললাম তো ভালোই কথা, সমস্যা কি। দেন আমার রুমটা তখন বুকিং হয়ে গেল, আমি তখন অন্য একটা রুমে গিয়ে ঘুমাইলাম। সকালবেলা ঘুম থেকে উঠলাম, মানে ওই দিন পরীক্ষা। তা আমার আম্মু বলতেছে একটা কাজকর্ম সরব, এখন তোর তো আমি মেয়েটা তো আসলে কেউ চিনে না, তোর তো স্কুলের প্রায় অনেকেই চিনে, তুই মেয়েটা নিয়ে একটু পরিচয় করাই দে। সকালবেলা নিয়ে যে পরিচয় করাই দিবি না, তখন হয়তো অন্য শিক্ষকরা মেয়েটাকে একটু ভালো নজরে দেখবে বা তার একটু সুযোগ সুবিধা দিবে। তো এটা স্কুলে নিয়ে সবার সাথে পরিচয় করাই দিই যে তোর বোন এটা, মানে বললাম যে আমার খালাতো বোন, এটা পরিচয় করাই দিই। তো এটা বলার পর আমি তখন বেরোলাম। বেরোয়ার পরে আমি যখন ঘর থেকে বেরোলাম, মেয়েটাও তখন বেরোলো। আমার কাছে মনে হলো আমি সাক্ষাৎ অনেক সুন্দর একটা মেয়ে দেখতে পাইলাম, অনেক সুন্দর ছিল চেহারা, মানে এক দেখায় তার প্রেমে পড়ে যাওয়ার মতো আর কি। আমি দেখার পরে তার দিকে তাকাই আছি। দেন আম্মা তখন আমাকে বলছে তারা নিয়ে যা, তারা নিয়ে স্কুলে পরিচয় করাই দে। এবার আমি তার সাথে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে বের হইলে স্কুলের কাছে গেলাম, গিয়ে দারোয়ান থেকে শুরু করে স্কুলের শিক্ষকদের সবার সাথে মোটামুটি পরিচয় করাই দিলাম যে আমার খালাতো বোন অমুক স্কুল থেকে আসছে, এই কেন্দ্রে পড়ছে, এখানে পড়বে, পরীক্ষা দেবে। সবাই তখন মোটামুটি অনেক ভালো করে দেখতেছে। তো যাই হোক আমি আমার দোকানে গেলাম, দোকান খুললাম, দোকান খুলে রাত্রেবেলা আবার আসছি। আসার পরে আমি যে রুমে ঘুমাই ওই পাশের রুমটাইতে, মানে আমি এখন যে রুমে ঘুমাচ্ছি ওই পাশের রুমটাই আমার রুম ছিল, যে রুমে এখন হচ্ছে ওই স্মৃতি মেয়েটা ঘুমায়, মেয়েটার নাম ছিল স্মৃতি। তো এখন আমি তো সন্ধ্যায় ঘুমিয়ে পড়ছি বলছে শুয়ে আছি, তন্দ্রায় আছি। এমন সময় পাশের রুম থেকে শুনতেছি কেউ একজন বলতেছে ধন্যবাদ আপনাকে। এটা শোনার পরে আমি তখন একটু অবাক হয়ে গেলাম, কি রে মধ্যরাতে আমাকে ধন্যবাদ দিবে কে? আমি তখন আবারও একটু বসলাম, আমি বললাম যে কি বুঝি নাই, কে বলতেছেন? পরে পাশের রুম থেকে আবারও বলতেছে আপনাকে অনেক ধন্যবাদ। যখন এটা আবারও বললাম আমি তখন বললাম যে কেন ধন্যবাদ কেন? বলতেছে আপনি আমাকে নিয়ে যে শিক্ষকদের সাথে পরিচয় করাই দিয়েছেন ওরা আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, মানে ওদের অনেক সুযোগ সুবিধা আমি পাইছি, যার কারণে আমার রেজাল্টটা মোটামুটি অনেক ভালো হবে, আপনি আমার অনেক উপকার করছেন। মানে আমি এটা শোনার পরে তখন একটু খুশি হইলাম মনে মনে, যে যাই হোক অন্তত সুন্দর একটা মেয়ের কাছ থেকে ধন্যবাদটা তো পাইলাম, খুব ভালো লাগলো। যাই হোক এরকম করে এর পরের দিন আমি যাচ্ছি এবং মেয়ে তখন তার মতো করে থাকতেছে, পড়াশোনা করতেছে, খুবই সুন্দরী। তো অনেক আমাদের বাড়ি থেকে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে, এলাকার পোলাপাইন, দুষ্ট পোলাপাইন আছে না, ওরা আমার দোকানে গিয়ে সবসময় বলে কিরে মামা তোর বাড়িতে তো তোর বউ চলে আসছে, উনি সবাই আমাকে এটা বললে। তো বলার পর আমি আর কাউকে কোনো কিছু বলি না, এভাবেই তখন পড়ে আসে। এভাবে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে মেয়ের তখন পরীক্ষা শেষ, সে চলে যাবে। তার চলে যাওয়ার মুহূর্তটা আমার জন্য যে কতটা কষ্ট করছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। মেয়ের মা বাবা তারা দুজনেই আসছে এবং দুজনেই এসে আমাদের কাছ থেকে ওনার মেয়েটাকে উনি নিয়ে চলে গেল। এবং চলে যাওয়ার পরে মানে আমার তখন এত পরিমাণের কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু লাটে উঠছে, মানে আমি আর কোনো কিছু ঠিকমতো করতে পারতেছি না। মানে ব্যবসা করতে যাব, ব্যবসার প্রতি আমার কোনো আগ্রহ আসতেছে না, মানে আমি আর কিছুই করতে পারতেছি না। মেয়েটায় চলে যাওয়ার পরে খুব কষ্ট হচ্ছে, মানে প্রচণ্ড রকমের কষ্ট পাচ্ছিলাম।
এরকম করে মানে আমি চিন্তা করলাম যেহেতু আমাদের বাড়িতে পরীক্ষা দিতে আসছে, সুতরাং পরীক্ষা যেহেতু দিতে আসছে তো তাই হোক, আর এই মেয়েটার সাথে আর আমার যোগাযোগ করেও বা কী হবে, এক দেখায় হয়তো ভালো লেগেছে এবং ওই ভালো লাগাটা থেকে সারা জীবন ওকে মিস করে যাব। এইটুকুন মনে করে আমি আর ওই মেয়ের কোনো খোঁজখবরও নেই নি, বা আমার আম্মাকেও আর আমি জিজ্ঞেস করিনি যে মেয়ে কোথায় বা কী আসল বিষয়, সব কিছু আমি বাতিয়ে দিই, আমি আবার দোকানদারি করতেছি। এরকম করে প্রায় কয়েক মাস কেটে গেল। কয়েকটা মাস কাটার পরে একদিন সকালবেলা, মানে সকাল বলতে প্রায় 11টার দিকে, তখন এই মেয়েটাই আমার দোকানে মিষ্টি নিয়ে আসছে। মানে স্মৃতি আমার দোকানে মিষ্টি নিয়ে আসছে। মিষ্টি আনার পরে আমাকে বলতেছে ভাইয়া মিষ্টিটা আপনার জন্য হা করে। তা আমি বললাম যে কী রে, বিয়ে টিয়ে ঠিক হয়ে গেল নাকি? মিষ্টি দিল, খাইলাম। আমি বললাম কেন মিষ্টি কেন বোন? পরে বলতেছে আমি তো পরীক্ষায় পাশ করছি, অনেক ভালো রেজাল্ট করছি, আপনি জানেন না গতকালকে রেজাল্ট আউট হয়েছে? আমি বললাম না না, আমি তো জানতাম না। তো বলতেছে আপনি কেমন মানুষ বলেন তো? ওই সময় দোকান খুব ফাঁকা ছিল, কোনো কাস্টমার ছিল না আর কি। 11টার দিকে তো যখন ক্লাস বসে যায় এবং গ্রামের দোকানপাটগুলো 11টার দিকে মোটামুটি একটু ফাঁকাই থাকে। তো আমি বললাম যে কেন, আমি কী এমন কাজ করলাম? পরে আমাকে বলতেছে আপনার সাথে আমার এত ভালো একটা সম্পর্ক, এতগুলো দিন আপনাদের বাড়িতে থেকে গেলাম, আপনি একটা বারের জন্য আমাদের বাড়িতে গেলেন না, আমার কোনো খোঁজখবর নিলেন না, আপনি কেমন মানুষ বলেন তো? এরকম করে বলতেছে। আমি তখন বললাম দেখো আমি তো আসলে খুব ব্যস্ত থাকি, আমার গোটা পরিবারটাই আমার উপরে ডিপেন্ডেন্ট। আমার মা বাবা দাদা দাদি মানে প্রত্যেকে আমাকেই টানতে হয়, আমার টাকায় তো সবাই চলাফেরা করে। এখন আমি যদি এরকমভাবে আপনাদের বাড়িতে গিয়ে পড়ে থাকি তো আমার ব্যবসা দেখবে কি? আমি আসলে খুব বেশি কোথাও যাওয়ার সুযোগ পাই না, আমি বেশিরভাগ সময় আমার দোকানেই থাকি। তো আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলতেছে এটা আমার ফোন নাম্বার, এবং যদি পারেন মাঝে মাঝে অন্তত ফোনে একটু খোঁজ খবর নিয়েন, এটা আমাকে বলছে। তো নাম্বারটা দিল, মেয়েটা তখন তার কাকে জানি নিয়ে আসছিল সাথে। আমি বললাম আব্বু আম্মুকে মিষ্টি খাওয়াইছেন? বলে হ্যাঁ খাওয়াইছি। তখন চলে গেছে। চলে যাওয়ার পরে ওই রাতের বেলায় আমার তখন বারবার মেয়েটার কথা মনে পড়তেছে। একটা শাড়ি পরে আসছিল, খুব সুন্দর লাগতেছিল। দেন রাতের বেলায় মনে পড়লো 10টার দিকে, তখন আমি তারা কল দিলাম, নিজেই কল দিলাম। দেন রিসিভ করতে বলছে কি, আমি বললাম যে আমার নাম পারভেজ মোশাররফ। পরে বলতেছে ও ভাইয়া হ্যাঁ আপনি? হ্যাঁ। তো ওরকম করে কথা বলতেছে, কথা বলতে বলতে খুব ভালো লাগতেছে ভাই। মানে আমি তার সাথে একদম ফজরের আজান দেয় রাত্র 11টা থেকে ফজরের আজান দেওয়া পর্যন্ত কথা বলছি। আমি আবার ফোনের ওই সময় টাকাও রিচার্জ করতাম, ফোনে রিচার্জ করতাম। তো আমার কাছে লোড টোড সব কিছু ছিল, মানে টাকার অভাব ছিল না আর কি, অ্যাকাউন্টে টাকা ছিল প্রচুর। আমি তার সাথে কথা বলতেছি, বসে বসে কথা বলতেছি, কিন্তু শুয়ে না। মানে বসে বসে কথা বলতেছি, হঠাৎ করে যখন ফজরের আজান দিল আমার কাছে মানে আমি আসমান থেকে পড়ছি, এটা কীভাবে সম্ভব? মানে আমি তার সাথে ফজর অবধি কথা বলতেছি, মানে ফজরের আজান দিয়েছে, আমি সেই মুহূর্ত পর্যন্ত ফোন কানে দিয়ে আছি। মানে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি এতটা সময় ধরে তার সাথে কথা বলতেছি। মানে নিজের কাছে অবাক লাগতেছে যে এটা কীভাবে সম্ভব, কেন এত রাত পর্যন্ত। আমিও বিশ্বাস করতে পারি না যে ফজর আজান দিয়ে দিয়েছে, এবং স্মৃতিও তখন বিশ্বাস করে না যে ফজর আজান দিয়েছে। আমি বললাম হ্যাঁ ফজরের আজান দিয়ে দিয়েছে। দেন আমি সেদিন ফজরের নামাজ পড়লাম, মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়লাম। আমি কিন্তু খুব বেশি নামাজ পড়ি না। ফজরের নামাজ পড়ে বাসায় আসলাম, আসার পর তো আম্মু আমাকে দেখে খুব অবাক, কিরে তুই আজকে নামাজ পড়লি? আমি বললাম হ্যাঁ মা নামাজ পড়লাম। মানে মা অত্যন্ত খুশি হলো আমার নামাজ পড়া দেখে। এবং আমি এরপর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এবং 5 ওয়াক্ত নামাজের মুনাজাত আমি শুধু এই মেয়েটাকে চাইতাম। মানে বলতাম যে আল্লাহ আমি যেন স্মৃতিকে পাই, ভালোবাসি। আমাকে ওভাবে তাকে বলা হয় না, কিন্তু সবসময় ওরকম করেই তার প্রার্থনা চাইয়ে যেতাম। এভাবে মাস কিছু কাটার পর একদিন সে আমাকে হঠাৎ করে তাদের বাড়িতে দাওয়াত দেয়। আমাকে বলে আপনার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন। তাই আমি বললাম যে কেন? বলে আমার জন্মদিন। তো ওই সময় আমার বড় বোন আমাদের বাড়িতে ছিল। তা আমি তখন আব্বু আম্মুরে বললাম, আমার আব্বু আম্মু তখন মানে আমার বড় বোন তখন ডিরেক্টলি মানা করে দিল যে না ওরকম। মানে আমার বড় বোন একটু নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, যদিও এক ব্যবসায়িকের কাছে বিয়ে হয়েছে, কিন্তু তারপর আমার বড় বোন যথেষ্ট পর্দা করতো আর কি। ও হঠাৎ করে সবাইকে বলতেছে, আব্বু আম্মুকে বলতেছে না জন্মদিন অনুষ্ঠান করা ঠিক না, এটা আমাদের ইসলাম ধর্মে নাই, সুতরাং জন্মদিন অনুষ্ঠান করা যাবে না, যাইতে মানা করো। মানে আমার আব্বু আম্মুকে যেতে দিল না। তো না দেওয়ার পরে আমি তখন সন্ধ্যার পরে রওনা দিলাম যে আমি যাব, যেহেতু আমার ওকে দেখাই লাগবে। তো গেলাম, যাওয়ার পর আমি দেখতেছি যে মোটামুটি গ্রামের ভিতরে জন্মদিন অনুষ্ঠান করার জন্য উঠানের ভিতরে একটা আয়োজন করছে। তো আমিও তখন সে আয়োজনে অ্যাটেন্ড হওয়ার পরে জন্মদিনের কেক কাটলো, আমাকেও কেক খাওয়াই। প্রায় 11টার দিকে অনুষ্ঠান তখন শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষ, আমি তখন চলে যাব। আমি তখন স্মৃতিকে বলতেছি যে স্মৃতি আমি চলে যাই। তো ঠিক আছে, অনেক ভালো লাগলো এবং আমি চলে যাই। পরে আমাকে বলতেছে চলে যাবেন মানে? চলে যাবেন কেন? আমি বললাম তো চলেই যাবো, তো কেক তো খাইলাম, তোমার অনুষ্ঠানও দেখলাম, তো এখন আর কি করব? পরে আমাকে বলতেছে আজকে রাতটা থেকে যান, এত রাতের বেলা আপনি কিছু পাবেন না যাওয়ার জন্য, যেভাবে হোক চলে যাব, আমি তো আর তোমার বাড়িতে থাকতে পারবো না। পরে বলে কেন থাকতে পারবেন না, আপনি আজকে আমাদের বাড়িতে থাকেন। মানে খুব জোরাজোরি করলাম, তখন থেকে গেলাম। যাই হোক ওদের বাড়িতে থাকলাম, আমি ঘুমাইলাম ওদের মতো, আমি মতো করে ঘুমাইলাম। রাত 2টা কি 3টা বাজে ওরকম সময়। তো ওদের বাথরুমটা তখন বাইরে ছিল, মানে বাথরুমটা বাইরে ছিল।
আমি দরজাটা খুললাম যে বাথরুমে যাব, প্রস্রাব করব, এমন তো অবস্থা আমি দেখি যে ও আমার ঘরের দরজার পাশে মানে এরকম করে যে বসছে, একদম ঘুমায় আছে, মানে বসে এরকম করে গাটা বাঁকা করে ঘুমায় আছে। আমি প্রথমে দিকে ভয় পেয়ে গেছিলাম, বলছি কী রে, মানে জিন টিন দেখলাম নাকি। তো আমি আবার রাতের বেলায় ঘুমানোর সময় একটা অভ্যাসকে আমি ফোন সাইলেন্ট করে ঘুমাই সব সময়। আর যখন ঘুমার সময় তখন ফোনটা সাইলেন্ট করে ঘুমাই, তাই ফোনটাকে আমি সাইলেন্ট করেই ঘুমাইছিলাম। পরে আমি দেখি যে সেরকম করে ঘাড় বাঁকা করে শুয়ে আছে। আমি যখন ডাক দিলাম যে স্মৃতি, দুইবার ডাক দেওয়ার পর তখন উঠছে, ওইটা মানে চোখ টোক ঢুলতেছে। আমাকে বলে আপনি কি মানুষ? আমি তখন ঘরের ভিতরে আমাকে টান দিয়ে ঢুকাইলো, ঢুকাই বলতেছে আপনার ফোনটা কোথায়? আমি যে ফোন তো আমার বালিশের নিচে। পরে ফোনটাকে হাতে নিয়ে দেখতেছে যে কয়টা কল দিছে হিসাব ছাড়া। আমাকে বলে আমি আপনাকে সেই রাত 12টা থেকে কল দিতেছি, এই পর্যন্ত আপনি আমার কলটা ধরেন নাই। এই বললাম দেখো কল তুমি দিচ্ছ ঠিক আছে, কিন্তু আমি আসলে ফোন দেখতে পাই নাই, ফোন আমার কাছে ছিল না, আর ফোনটা সাইলেন্ট করা ছিল। পরে আমাকে বলতেছে জানেন, আমার বিশ্বাস ছিল যে আপনি একবার তো প্রস্রাব করার জন্য হলে তো আপনার রাতেরবেলা একবার উঠবেন, সেই বিশ্বাসটা নিয়ে আমি সারাটা রাত ঘরের দরজার মধ্যে বসেছিলাম। আমি তখন বললাম কেন? আমাকে বলে আপনাকে একটা কথা বলতে চাই। আমাকে কি বলতে চাও? আমাকে বলে আমি আপনাকে বলতে চাই যে আমি আপনাকে ভালোবাসি। আমি তার কথা শুনে খুব অবাক হয়ে গেলাম, কিভাবে সম্ভব? যেটা আমি চাচ্ছি এটা ও কীভাবে বলল? আমি তখন বলছি তুমি কি সত্যি বলতেছো? ও বলে হ্যাঁ আমি সত্যি বলতেছি। আমি আপনাকে আমার আজকের এই স্পেশাল ডেতে, মানে আমার জন্মদিনের এই স্পেশাল মুহূর্তটাতে আমি যে আপনাকে ভালোবাসির কথাটা বলবো বলেই আমি সেই রাত থেকে আপনাকে কল দিয়েই যাচ্ছি এবং শেষ অবধি আপনার ঘরের দরজার সামনে ঘুমিয়ে গেছি। ওর কথা শুনে আমার কাছে এত ভালো লাগলো, আমার মনে আমার প্রস্রাবে ধরছে, প্রস্রাবও বন্ধ হয়ে গেছে। খাটের উপর তার সাথে বসে অনেকক্ষণ কথা বললাম। দেন আমি বললাম যে ঠিক আছে তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এরপরে ওয়াশরুমে গেলাম, গিয়ে এসে তার সাথে আবার কথা বলতেছি। ও আমাকে বলল আমাদের বাড়িটা অনেক সুন্দর, দেখতে বেরোবেন? আমি বললাম আসলে গ্রাম আমি অনেক পছন্দ করি, কিন্তু রাতের বেলা গ্রামে অনেক ভূত থাকে তো আমার ভয় লাগে। ও আমি বললো আপনাদের তো গ্রাম, বললাম ঠিক আছে আমাদেরটাও গ্রাম, কিন্তু আমাদের গ্রাম হলেও আশেপাশে অনেক দোকানপাট আছে, মোটামুটি কিছুটা শহরের মানে আবাস পাওয়া যায়, বাট তোমাদেরটা এটা একদম অজপাড়া গ্রাম, এখানে আমার খুব ভয় লাগে। আমাকে বলে ভয়ের কিছু নেই, চলেন আপনাকে নিয়ে হাঁটি। তা আমাকে নিয়ে তখন হাঁটতে বেরোইলো। ওদের বাড়ির আশেপাশে হচ্ছে অনেক ফসলি জমি আছে, মাছের ঘের আছে, এদিক সেদিক আমাকে নিয়ে হাঁটতেছে। আসলে শেষ রাতে প্রিয় মানুষটার হাত ধরে হাঁটার মজাটা যে কেমন, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। শেষ রাতের বেলায় আমি ওর হাত ধরে খোলা আসমানের নিচে গ্রামের ওই মেঠো পথ ধরে হাঁটতেছিলাম। মনের ভিতরে একটু একটু করে ভয় উকি মারতেছিল, এই বুঝি কেউ দেখে ফেললো, এই বুঝি কেউ দেখে কি বলে ফেললো, এই বুঝি কোনো একটা ঝামেলা ঘটলো বা কিছু একটা হয়ে গেল, এরকম চিন্তা ভাবনাগুলো মনের ভিতরে উকি মারতেছিল। এরপরেও তার হাত ধরে আমি অনেক দূর পর্যন্ত হাঁটলাম, ফজরের আজানের অবধি পর্যন্ত আমরা রাতের ওই সৌন্দর্যটা উপভোগ করলাম। যাই হোক, এরপরে ঘরে আসলাম এবং ও তার রুমে গেল। সকালবেলা নাস্তা করে চলে যাবো, ও তখন কান্নাকাটি করতেছে, মানে ও দূর থেকে কাঁদতেছে, আমি দেখতেছি চোখের পানি পড়তেছে। তারপরে চলে আসলাম। এরপর থেকে সে আমার সাথে কন্টিনিউয়াসলি কথা বলে, অনেক প্রেম, অনেক ভালোবাসা, আমাকে অনেক ভালোবাসে, আমিও ওর অনেক ভালোবাসি। দুজনের মাঝে একদম গভীর প্রেমে মগ্ন হয়ে গেছি। এরকম করতে করতে আমার মা মনে হয় কিছুটা বুঝতে পারছে এটা যে আমি রাত জেগে ফোনে কথা বলি, মানে রাত জেগে তো ফোনে কথা বলতেছি, এইটা আমার বুঝে গেছে যে কারো না কারোর সাথে মনে হয় আমার কোনো একটা সম্পর্ক আছে, আমি কোনো একটা সম্পর্কে জড়াইছি, এইটা আমার মা মানে বুঝে গেছে। তো বুঝে যাওয়ার পরে মা তখন করলো কি, মানে আমাকে বলতেছে যে মানে বিয়ে করাই দিবে। আব্বুকে বললো একটা কাজ করো, ও তো বড় হয়েছে, যেহেতু ব্যবসা বাণিজ্য করতেছে, আমার কাছে কাঁচা টাকা থাকে, তো আম্মুর মানে চিন্তা ভাবনা হচ্ছে আমার কাছে যে টাকা আছে আমি হয়তো অন্য, যেহেতু স্কুলের পাশেই আমার দোকান, এবং তখন আমি মেয়েদের অনেক কসমেটিক উঠাইছিলাম। তো আমার আম্মু মনে করতেছিল যে হয়তো স্কুলের কোনো একটা মেয়ে আমার মাথাটা খারাপ করে দিয়েছে, বা আমি স্কুলের কোনো একটা মেয়েকে বিয়ে করে ফেলবো, এরকমটা আম্মু মনে করতেছে। তা আম্মু মনে করে আব্বুকে বললো একটা কাজ করো, ওরে জিজ্ঞেস করো যে স্কুলের কোনো মেয়েরা পছন্দ করে কি না, আর অন্যথা আমরা ওকে বিয়ে দিয়ে দেবো, মানে ওকে বিয়ে করাবো, মেয়ে খুঁজবো। এবার আব্বু তখন আমাকে জিজ্ঞেস করলো যে পারভেজ তোর আম্মু তো এমনি জিজ্ঞেস করলো আমি কী বলবো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, মানে আমি আম্মুকে জানাবো। এমন করে আমি তখন স্মৃতির সাথে কথা বলতেছি যে স্মৃতি এই ঘটনা, আম্মু তো আমাকে এরকম করে বিয়ে করাইতে চাইতেছে, আমি কি তোমার কথা বলবো? আমাকে বলে বলো ঠিক আছে, কিন্তু আমার পরিবার মনে হয় না রাজি হবে। আমি তখন বললাম কেন? বলে যে আমার পরিবার এত দূরে আমাকে বিয়ে দিবে, তোমাদের এলাকা তো আমাদের এলাকা থেকে অনেক দূরে। ঠিক আছে যতই দূরে হোক, আমার মায়ের সাথে তো তোমার মায়ের ভালো একটা মানে দোস্তি আছে, তোমার মা আমার মাকে অনেক ভালোবাসে, আমার মাও তোমার মাকে অনেক ভালোবাসে। তো সেই জায়গা থেকে আমার মা যদি গিয়ে তোমার মায়ের হাত ধরে, তাহলে মানে আমার দৃঢ় বিশ্বাস যে তোমার মা আর অমত করতে পারবে না, তোমার মা মেনে নেবে। ও আমাকে বলে ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো, আমার কোনো সমস্যা নেই। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে এই কথাই রইলো, আমি তোমার আম্মুকে বলবো।
তোমার আম্মুকে আমি বলবো, এবং আমি আমার আম্মুকে বলবো তোমার আম্মুকে বলার জন্য। যাই হোক, দেন এরপরের দিন রাতের বেলায় খাবার খাচ্ছিলাম, খাবার খেতে খেতে বললাম আম্মা তুমি আমার একটু রুমে আসো। তো মা রুমে আসলো, আসার পরে মারে বললাম যে মা এমন ঘটনা, তোমার ওই বান্ধবীর মেয়ের স্মৃতিটাকে আমার খুব ভালো লাগছে, এটা আমি ওরে বিয়ে করতে চাই। ডিরেক্টলি আমার আম্মা বলে আমি তো বুঝেই গেছি, মানে তুই যে ওরে বিয়ে করতে চাস বা ওর সাথে যে তোর একটা সম্পর্ক আছে, এটা আমি তোর মুখের দিকে তাকালেই বুঝতে পারি। এবং তুই যে আমাদের কাছে বলতেছিস না, যার জন্য আমি তোকে তোর বাবাকে বলছি তোকে বলার জন্য যে তোকে বিয়ে করাই দিব। তো মা বলে যে ঠিক আছে, আমি কালকে স্মৃতির আম্মুরে ফোন করবো, ফোন করে আমি তার সাথে কথাবার্তা বলবো। তো সকালে আমি তখন দোকান থেকে বেরোবো, আমি বললাম যে আম্মা তুমি কি কথা বলছো? আম্মু বলে আমি কথা বলবো, তুই দোকানে। আম্মুর সাথে কথাবার্তা শেষ করে আমি তখন দোকানের দিকে গেলাম, দোকান খুললাম, দোকান করতেছি, মনের মধ্যে খালি আনচান করতেছে। আম্মারে ফোন দে, আম্মা মুরগি কি আজকে ডিম পারছিল? আমার আবার ফোন দে, আম্মা তুমি কি গোসল করছো? আবার ফোন দে, আম্মা মাছওয়ালা কি বাড়িতে গেছে? আবার সবজি কিনা বাড়িতে পাঠায় যে যা, মানে সবজি বাড়িতে দিয়ে আসছে কিনা ওটার জন্য আমারে ফোন করি। মানে বারবার ফোন করতেছি একটা কথা বলার জন্য যে স্মৃতির আম্মুরকে কল দিছে কিনা। আমি ডিরেক্টলি আম্মুকে লজ্জায় জিজ্ঞেসও করতে পারি না। তো রাতের বেলা তখন বাড়িতে আসছি প্রায় 1টার দিকে। ঘরে আসার পর আমি তখন আম্মুরে জিজ্ঞেস করতেছি আম্মা তুমি কি স্মৃতির আম্মুর সাথে কথা বলছিলা? মানে ডিরেক্টলি বলতেছে। আম্মু তখন আমাকে হঠাৎ করে বলতেছে যে এই সাবজেক্ট বাদ দে, এই সাবজেক্ট নিয়ে কোনো কথা বলিস না। আমি বলি কী বলো মা, এই সাবজেক্ট নিয়ে কথা বলবো না কেন? হঠাৎ এই সাবজেক্ট বাদ দিতে বলতেছো কেন? আমাকে বলে এটা নিয়ে কথা বলিস না, এটা বন্ধ রাখ, অন্য কোনো দিকে মেয়ে খোঁজ। তাই আমি বললাম যে কেন? আমার মা তখন বলতেছে ওরা তোর কাছে মেয়ে বিয়ে দিবে না। তাই কেন বিয়ে দিবে না? পরে বলতেছে তুই অনেক দূরে, তারপরে তোর বাড়ি অনেক দূরে, এত দূরে তারা মেয়ে বিয়ে দিবে না, তারা তাদের আশেপাশে মেয়ে বিয়ে দিবে। আমার আব্বা তখন বলে উঠতেছে আমার মাকে যে এটা কেমন কথা বললো, আমার ছেলে পছন্দ করছে, আর আমরা তো এত গরিব না, এত গরিব না যে আমাদের কাছে তাদের মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। মোটামুটি আমাদেরও তো এলাকাতে একটা সম্মান শ্রদ্ধা আছে, সব কিছুই আছে। তুমি একটা কাজ করো, তুমি স্মৃতির আম্মুকে ফোনে না বলে তুমি ডিরেক্টলি যাও, তুমি আজকে বিকেলে স্মৃতির আম্মুর কাছে যাও, গিয়ে তারে বুঝে শুনে যেমনে পারো তুমি রাজি করো। আমার আম্মা তখন স্মৃতির আম্মুর কাছে বিকালবেলা গেল, বিকালবেলা চলে গেছে ওদের বাড়িতে। আমি রিক্সা ঠিক করে দিয়েছি, রিক্সা দিয়ে গেছে। যাওয়ার পরে রাত 11টার দিকে আমাকে কল দিলাম যে আম্মা কী হইলো, তোমার কাছে কি কোনো সুখবর আছে? আম্মা তখন আমাকে বলতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়েছে, আমি ওর মায়ের হাতে পায়ে ধইরা আমি ওর মাকে রাজি করাইছি। এগুলো কী বলো, রাজি হয়েছে? মা বলে হ্যাঁ ওর মা রাজি হয়েছে। রাজি তো হতে চায় না, অনেক কষ্ট করে আমি রাজি করাইছি, এখন সব কিছু ঠিক আছে, আমি বিয়ের দিন তারিখ ঠিক করে আসতেছি। তো তাদের যেহেতু ওই স্মৃতি কিন্তু তাদের একমাত্র মেয়ে, তো বলতে তাদের যেহেতু একটা মাত্র মেয়ে, তো তারা যদি বিয়ে দিবে তারা একটু টাইম চাচ্ছে, মানে অন্তত তারা মাসখানিকের সময় নিতে যাচ্ছে, কারণ তাদের একটু আয়োজন করতে হবে। তারা একটু আয়োজন করে তারপরে মেয়েকে বিয়ে দেবে, যেহেতু একটাই মেয়ে। আমি তখন বললাম তো আমিও তো তোমাদের একমাত্র ছেলে, আমার তো আর কোনো ভাই নেই, তো সুতরাং তোমরা কোনো সমস্যা নাই, তার কাছ থেকে সময় নিয়ে মা আসো তুমি। পরে আবার রাতে স্মৃতির সাথে কথা বললাম, স্মৃতিও তখন অনেক খুশি, মানে অনেক খুশি যে ইনশাল্লাহ মানে বিয়ের কথাবার্তা সব কিছু ঠিকঠাক হয়েছে, বিয়ে হবে। স্মৃতিও তখন খুশি, আমিও খুশি। আম্মু তখন চলে আসছে বাড়িতে। আম্মু বাড়িতে চলে আসার পরে এদিক দিয়ে আমরা বিয়ের মানে আয়োজন করতেছি, এটা ওইটা করতেছি, এবং ওই দিক দিয়ে স্মৃতিরও তখন আয়োজন সব কিছু চলতেছে। এরকম করে প্রায় 10 থেকে 12 দিনের মতো কেটে গেছে, মানে তার মানে 1 মাসের সময় নিয়েছে, 1 মাস পরে বিয়ে। 15 দিনের দিন হঠাৎ করে স্মৃতির আম্মা মানে স্মৃতি ওই সময় মানে হঠাৎ বমি করতে শুরু করে, মানে একটু অসুস্থ হয়ে যায়, সিক হয়ে যায়। কেন অসুস্থ হয়ে জানি না, অনেক অসুস্থ, মাথা ঘুরায়, একটু মানে শরীর খারাপ আর কি। ওর মা তখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে পরে রাতের বেলায় ওর মা আমার আম্মাকে ফোন দিয়ে বলে, মানে কান্নাকাটি করতেছে যে বোন আপনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, এবং আমার বড় ইচ্ছা ছিল যে আমার মেয়েটাকে আমি আপনার ছেলের কাছে বিয়ে দিব, মোটামুটি সব কিছু ঠিক আছে, কিন্তু এখন তো আমার মেয়ের একটা সমস্যা। আমার আম্মা বলে কী সমস্যা? বলে মেয়ের তো আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কয়েকদিন ধরে অসুস্থ, এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলতেছে আমার মেয়ের ক্যান্সার। আম্মা তখন এটা আমাকে বললো, এবং বললো যে আমার মেয়েকে এটা জানাইন না, আমার মেয়েকে যদি এটা জানান তাহলে ছোটো মানুষ তো ভয় পাবে, মানে ক্যান্সার তো মরণ রোগ, আমার মেয়েটা ভয় পেয়ে হয়তো ওষুধ খাবে না, মারা যাবে। তা আমরা ওষুধ খাওয়াই দেখা যায় মানে ওটা ভালো করতে পারি কিনা, এটা আমাকে বলতেছে। মানে এটা আমার আম্মুকে বললো। আম্মু তখন আমাকে ফোন দিয়ে বলতেছে যে এই ঘটনা। আমি তো শোনার পরে কান্নাকাটি শুরু করছি। বাসায় যাওয়ার পরে আমি আর কথা বলতে পারতেছি না, কারণ কান্না করতেছি, যেটা কী ধরনের কথা। স্মৃতির ফোন দিয়ে কাঁদতেছি। স্মৃতি আমার বলে তুমি কাঁদতেছো কেন, কী হয়েছে? আমি কিছু বলি না, মানে শুধু কান্না করতেছি, প্রচণ্ড কান্না করতেছি। আমাকে বলে তুমি কান্নাকাটি না করে আমার কাছে বলো কী হয়েছে। আমি কীভাবে বলবো, ওর মা তো মানা করছে, হচ্ছে বললে ভয় পাবে, এই জন্য ওরে বললাম না বলার পরে আমি তখন বলি তুমি কি ওষুধ খাচ্ছ? আমাকে বলে কিসের ওষুধ? আমি তো কোনো ওষুধ খাই না। দেন আমি অন্য লোকের সাথে কথা বললাম, ক্যান্সার হলে কিন্তু ওষুধ খাইতে হয় কন্টিনিউয়াসলি, এবং ডাক্তারের কাছে নিতে হয়, থেরাপি দিতে হয়, অনেক কিছু করতে হয়। তো ও কিন্তু এগুলো কিছুই করে না, বাসায় থাকে।
এমন করতে করতে আমি বললাম যে তোমার আম্মা কিন্তু আমাদের বিয়ের ডেটটা আরও পিছিয়ে দিছে। ও বলে কেন বিয়ের ডেট পিছিয়ে দিল? আমি তো জানি না কেন পিছিয়ে দিছে, তুমি নাকি অসুস্থ। ও আমাকে বলে না আমি তো অসুস্থ, আমি তো সুস্থই, কিসের আমি অসুস্থ? তো ক্যান্সারের রোগ তো আসলে খুব সহজে বোঝা যায় না আর কি, যার মাঝে ক্যান্সার সে কিন্তু বুঝতে পারে না। পরে আমি আর তারা কিছু বললাম না। এরকম করে যাই যেতে একদিন হঠাৎ করে স্মৃতি আমাকে ফোন দিয়ে বলতেছে, আচ্ছা আমি তোমার বিষয় কোনো কিছু বুঝতেছি না, তোমার সাথে আমার বিয়ের দিন তারিখ ঠিক হইলো এবং এরপরে তোমরাও হঠাৎ করে পিছনে হাঁটলা, আমরাও হঠাৎ করে পিছনে হেঁটে গেলাম। এখন যে আমার বিষয় নিয়ে, আমার বিয়ে নিয়ে আম্মু অন্য একটা লোকের সাথে কথা বলতেছে, ওই লোকের অনেক টাকা পয়সার, সে ইতালিতে থাকে, এখন আমাকে বিয়ে করে নাকি ইতালিতে নিয়ে যাবে। ওই লোকটার সাথে আম্মু এখন কথাবার্তা বলতেছে এবং ওই লোকটা আমার আম্মুর নামে আমাদের এলাকাতে জায়গাও কিনে দিছে আমার আম্মুকে। এটা শোনার পর আমি আসমান থেকে বললাম যে এটা কী ধরনের কথা, এটা তুমি কি বললা? ও বলে হ্যাঁ তুমি খোঁজখবর নাও। এবার আমি খোঁজখবর নিতে শুরু করলাম। খোঁজখবর নেওয়ার পরেই আমি বুঝতে পারলাম যে ঠিকই ওর আম্মা ওকে অন্য কোথাও বিয়ে দিতেছে এবং ওই ছেলের কাছ থেকে অনেক টাকা ওর আম্মা নিয়েছে, জমি টমি কিনছে। ছেলে ইতালি থাকে, ওর কাছে মানে ওকে বিয়ে দেবে, স্মৃতিকে বিয়ে দেবে, স্মৃতিকে ওই ছেলে ইতালি নিয়ে যাবে। তো শোনার পর তো আমি তখন মানে আর দুনিয়াতে নাই। কিরে, স্মৃতির আম্মা বললো স্মৃতির ক্যান্সার। এবার আমার আম্মা তখন ফোন দিয়ে বলতেছে কী ব্যাপার, তুই না বলি যে তোর মেয়ের ক্যান্সার, ক্যান্সার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিবি কেমনে? পরে বলতেছে দেখেন ভাই, ভাবি ওই লোকটার সাথে আমার কথা হয়েছে, বাংলাদেশে তো আসলে অত ভালো চিকিৎসা হয় না। ওই লোকটা বলতেছে স্মৃতিকে বিয়ে করে হচ্ছে বিদেশে নিয়ে যাবে, বিদেশে নিয়ে গিয়ে এরপরে স্মৃতি চিকিৎসা করাবে, এই জন্য আমরা বিয়ে দিতেছি, নাহলে কিন্তু আমরা বিয়ে দিতাম না। এবং এই যে আমার যে স্মৃতির ক্যান্সার হয়েছে এটা শুধু ওই ছেলেটা জানে, তাকে বলা হয়েছে। ছেলে জেনে শুনি স্মৃতিকে বিয়ে করতে যায় এবং বিদেশে নাকি ক্যান্সারের চিকিৎসা হয় এবং ভালোভাবে চিকিৎসা করলে স্মৃতি ভালো হয়ে যায়, যার জন্য আমরা ওই ছেলের কাছে স্মৃতিকে বিয়ে দিব। এটা স্মৃতির আম্মু আমার আম্মুকে বলে। আমার আম্মুকে এটা বলার পরে আমার আম্মু তখন আমাকে বলে যে দেখি এই ঘটনা, স্মৃতিকে তো এই কারণেই বিয়ে দিচ্ছে। তো আমার কাছে তখন মনে হলো যে আসলে মানে আমার কাছে আমার ভালোবাসার মানুষটা এসে মরে যাওয়ার থেকেও অন্য কারো কাছে গিয়ে সে ভালো থাকুক না, আমার কাছে আসলে তো সে মারাই যাবে, কারণ আমি তাকে প্রপার ট্রিটমেন্ট করতে পারবো না এবং সে মারা যাবে। সো অন্য কারো কাছে থেকে যদি আমার ভালোবাসার মানুষটা ভালো থাকে তাহলে আমি কেন কষ্ট পাবো? আমি তখন কষ্ট পাইলাম, আমি তখন মেনে নিলাম যে ঠিক আছে ওর বিয়ে হয়ে যাক। এরকম করতে করতে মানে বিয়ে হয়ে যাবে করে বলতেছে, আমি তখন স্মৃতিকে তখনও বলি যে তোমার ক্যান্সার। স্মৃতি তখন বলে যে আমি বিষ খাবো, আমি ফাঁসি দেবো, আমি মরে যাব, আমি আত্মহত্যা করবো, আমি তোমাকে ভালোবাসি, অন্য কাউকে কেন বিয়ে করব? মানে একটা তো আত্মহত্যা করার জন্য প্রস্তুতি, ফুল প্রস্তুতি। আমাকে বলে আমি এখন আত্মহত্যা করব এবং আমাকে খুব গালাগালি করতেছে। স্মৃতির সাথে কিন্তু আমার অনেক সম্পর্ক হয়েছে, যেটা মানে আমাদের রিলেশনের বাইরে অবৈধ সম্পর্ক যেটাগুলো সম্পর্ক হয়েছে। তো আমাকে তখন খুব দোষারোপ করতেছে যে তুমি আমাকে ইউজ করছো এবং তুমি আমাকে ইউজ করার জন্য প্রেমের নাটক করছো, ভালোবাসার নাটক করছো, বিয়ের প্রলোভন দেখে তুমি আমার ইজ্জত নষ্ট করছো, মানে এইটা ওইটাও আমাকে তখন বলতেছে। একটা সময় নিজেকে খুব অপরাধী মনে হয়েছে। হওয়ার পরে আমি তখন আর ক্যান্সারের কথা বলতেছি না, আমি বললাম যে দেখো তুমি তো অসুস্থ, ওই ইটালির লোকটা তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করবো। আমাকে বলে কিসের অসুস্থ? আমি কিসের অসুস্থ? তুমি কিছুদিন পরেই বলো আমি অসুস্থ, আমি ওষুধ খাই কি না, আমি থেরাপি নেই কি না, ওইটা তুমি আমাকে জিজ্ঞেস করো কেন করো? আমি কিসের অসুস্থ? মানে একটা পর্যায়ে আমি আর নিতে পারতেছিলাম না, মানে সহ্য করতে না পাইরা আমি তখন বললাম যে স্মৃতি তোমার ভিতরে অনেক বড় ধরনের একটা রোগ আছে, যে রোগের চিকিৎসা বাংলাদেশে করা যাবে না, বিদেশে করতে হবে। তো আমার তো সামর্থ্য নাই যে আমি তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। তো ওই যে লোকটা তোমাকে বিয়ে করতেছে, ও তোমাকে বিয়ে করে বিদেশে নিয়ে যাবে এবং বিদেশে নিয়েও তোমাকে চিকিৎসা করবে। স্মৃতি তখন আমাকে বলছে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলো? কিসের রোগ আছে? আর আমার মতো একটা রোগী মানুষকে কেন ওই লোকে বিয়ে করবে? ওর সাথে আমার কোনো প্রেম ভালোবাসা নাই, কিচ্ছু নাই। আমি বললাম যে প্রেম ভালোবাসা আছে কি নাই সেটা তো আমি জানি না, তবে ওই লোকটা তোমার আম্মুকে বলছে যে তোমাকে বিদেশে নিয়ে যেয়ে চিকিৎসা করবে। তো ও বলতেছে তুমি না পাগল হয়ে গেছো, এই লোকটা আমার আম্মুর নামে এখানে অনেক জায়গা কিনছে, আমার আম্মুর নামে আমাদের এলাকাতে জায়গা কিনে দিছে আমার আম্মুকে, মানে আমার আব্বুকে অনেক টাকা দিছে। ওই লোকটা আমাকে দেখে বিয়ে করতে চায় এবং এইটা মিথ্যা কথা যে আমি অসুস্থ এই জন্য ওই লোকটা আমাকে বিয়ে করতে চায়, তুমি একটু খোঁজ খবর নাও এবং প্রয়োজনে তুমি ওই লোকটার সাথে কথা বলো। এই বলে স্মৃতি যখন ওই লোকের মানে ইটালির প্রবাসী ওই লোকটার ফোন নাম্বার আমাকে দিল, আমাকে বলেছে আমি তোমাকে ফোন নাম্বার দিলাম, তুমি লোকটার সাথে কথা বলো, তুমি প্লিজ আল্লাহর দোহাই তুমি মানে করো না, তুমি লেট করো না। আমার কাছে মনে হয় যে আমার বাবা আমার লোভে পড়ে আমাকে ওই ছেলের কাছে বিয়ে দিতে যাচ্ছে এবং আমি রুগী এটা বলে তোমাকে উল্টাপাল্টা বুঝাইতেছে। তো নাম্বারটা আমার কাছে দিল, দেওয়ার পরে আমি তখন ভাবতেছি কী করা যায়, মানে কি করব। পরে আমি তখন কী করলাম, মানে একটা বুদ্ধি খাটালাম রাতের বেলায়, যে লোকটাকে ফোন দিয়ে একটা অন্যরকম কথা বলবো। তো রাতের বেলায় তাদের ফোন দিলাম, দেওয়ার পরে উনি ধরছে, বললাম যে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বলে হ্যাঁ ভালো, কে বলছিলেন? আমি বললাম ভাই আমি তো মানে স্মৃতির ফুফাতো ভাই, এটা বললাম। পরে বলে ও আচ্ছা হ্যাঁ বলেন। তাই আমি বললাম যে স্মৃতির তো ক্যান্সার, আপনি তো স্মৃতির ক্যান্সারের চিকিৎসা করতে তাকে ইটালিতে নিয়ে যাবেন।
তা আমার একটা ফ্রেন্ড আছে, ও আসলে ক্যান্সারে আক্রান্ত, মানে ছেলে ফ্রেন্ড, ওদের অনেক টাকা পয়সা আছে। তো ওরাও আসলে ওর বাবা মা ওকে মানে বিদেশে নিয়ে চিকিৎসা করতে যাচ্ছে। এখন আপনি স্মৃতিকে কোন হসপিটালে নিয়ে চিকিৎসা করাবেন বা কোথায় চিকিৎসা করাবেন? আমার ফ্রেন্ডের বাবা ওকে ওই হসপিটালে নিয়ে চিকিৎসা করাবে। এখন আপনি কোথায় চিকিৎসা করবেন, যদি আমাকে একটু বলতেন ঠিকানাটা, ইতালির কোথায় কোন হসপিটালে, আমি আমার ফ্রেন্ডের বাবাকে বলতাম। উনি আমাকে তখন বলতেছে, স্মৃতির ক্যান্সার? কে বললো আপনাকে? আমি বললাম, আমি তো জানি আপনি স্মৃতিকে বিয়ে করে ইতালিতে নিয়ে স্মৃতির ক্যান্সারের চিকিৎসা করাবেন। ওই তখন আমাকে বলে, তোমার নাম কি? আমি তখন হঠাৎ করে, ভাই আমার নামটা আমি বলতে চাইনি, বাট বের হয়ে গেছে, আমি ফারবেজ, মানে নিজের নাম তো, নামটা বেড়ে গেছে। উনি আমাকে বলে, তোমার নাম ফারবেজ? আমি তখন বলে যে না না, আমার নাম ফারবেজ না, আমার নাম করিম। পরে বলে, এই ছেলে কী বলতেছো তুমি? যখন এরকম কথা কাটে আমি তখন ফোনটা কেটে দিয়েছি ভয়ে, মানে তর্কাতর্কি করতেছি, ফোন কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরেই সে আমাকে আরও কল দিচ্ছে, আমি তখন নাম্বারটা বন্ধ করে দিছি। নাম্বারটা বন্ধ করে দিয়া নাম্বারটা মধ্যরাতে খুললাম, খোলার পরও সে আমাকে কল দিতেছে, মানে সে কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছে। নাম্বারটা খুললাম সকালবেলা, মানে রাতের বেলা আবার কল দিতে, মানে স্মৃতিকে কল দেওয়ার জন্য আমি নাম্বার খুলছি, কিন্তু উনি আমাকে কল দিতেছে। সকালবেলা ভাই আমি সারা রাত ঘুমাইতে পারি না। সকালবেলা ফজরের সময় স্মৃতির আম্মা আমাদের বাড়িতে আইসা আমার আম্মাকে গালাগালি করতেছে, অকথ্য ভাষায় গালাগালি করতেছে। দেন আমি তখন জানালা দিয়ে খুঁজে দেখতেছি আমার মা নিচের দিকে তাকে আছে। উনি বলতেছে, আমি আমার মেয়ের তোর ছেলের কাছে বিয়ে দেবো না, তুই কী করতে পারবি? এই তোর সাথে কি আমার কোনো কমিটমেন্ট আছে, কোনো কথা আছে যে আমার মেয়েকে তোর ছেলের কাছে বিয়ে দিতে হবে? আমার মেয়েকে আমি যেখানে খুশি সেখানে বিয়ে দিব। তোর ছেলে কেন আমার মেয়ের জামাইকে ফোন করে এরকম আজে বাজে কথাবার্তা বলবে? এগুলো কেন বলতেছে? আমি তখন ফোনটা অন করে এবার আমি স্মৃতির ডিরেক্টলি কল দিলাম সকালবেলা স্মৃতির কল দেবে। স্মৃতি আমাকে তখন বলে যে, সারাটা রাত তোমার নাম্বারে ট্রাই করছি, তুমি ফোন ধরো নাই কেন? তোমার নাম্বার বন্ধ ছিল কেন? আমি বললাম, দেখো তোমার ওই হবু হাজব্যান্ড আমাকে বারবার কল দিচ্ছিল, এই জন্য আমি নাম্বার বন্ধ করে রাখছি। স্মৃতি আমাকে তখন বলতেছে, আরে গদ্দপ, তোমাকে আর তোমার পরিবারকে আমার আম্মা মুরগি বানাইছে। আসলে আমার আম্মা লোভে পড়ে ওই ইতালি প্রবাসীর কাছে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। আমার কোনো ক্যান্সার ট্যান্সার এগুলো কিচ্ছু না, এগুলো সব মিথ্যা কথা। আমার আম্মা আসলে মূলত তোমার কাছে আমাকে বিয়ে দিবে না, যার জন্য আমার আম্মা একটা পায়তারা করছে, এরকম করে আমাকে ইতালি প্রবাসীর কাছে বিয়ে দিবে বলে তোমাদেরকে মিথ্যে সান্ত্বনা দিছে। আমি তো তখন এটা শোনার পরে মানে দুনিয়াতে নেই কিরে, মানে প্রতারণার তো একটা লিমিট আছে, মানে কী ধরনের প্রতারণা এটা। পরে আমি তখন করলাম কি যে, ঠিক আছে স্মৃতি, তাহলে একটা কাজ করো, তুমি আমার সাথে পালিয়ে চলে আসো। ও আমাকে বলে, আমার আম্মা তোমাদের বাড়িতে গেছে, তোমার আম্মুকে বলে যাতে আমার আম্মুর সাথে কোনো খারাপ ব্যবহার না করে, আমি তোমার সাথে পালিয়ে যাবো, আমি সব কিছু কাপড় চোপড় সব ঠিক করতেছি, আমি তোমার সাথে পালিয়ে যাবো, আর তুমি রেডি থাকো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে এই কথার পরে তার 2 থেকে 3 দিন পরে স্মৃতির বিয়ে কিন্তু তখন গণায় গেছে। বিয়ের ঠিক 2 দিন আগে আমি তখন স্মৃতিকে নিয়ে রাতের বেলায় স্মৃতিদের বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর ওদের একটা তো অনেক গ্রাম, মানে গ্রামের অনেক ভিতরে, তো নৌকা দিয়ে পার হইতে হয়, মানে এরকম নৌকা দিয়ে পার হয়ে ওই পারে গিয়ে আমি তখন স্মৃতিকে রিসিভ করছি। রাত তখন প্রায় অনেক 12:30 1টার মতো বাজে। ও তখন ঘর থেকে বেরিয়ে আসছে, আমি তখন ওকে রিসিভ করে ওদের বাজারে আসছি। তো ওদের বাজারে আসছি, আসার পরে এখন আমি তো কোনো সিএনজি টিনজি আমি কোনো কিছু নিয়ে যাইনি, মানে নিয়ে যাই না এই কারণে, ও আমাকে বললো যে ওদের বাজারে নাকি 24 ঘন্টায় সিএনজি থাকে। মানে আমি ভাবলাম যে আমার এখান থেকে নিয়ে যাব, কিন্তু স্মৃতি আমাকে নিতে মানা করছে, বলে যে 24 ঘন্টা আমাদের বাজারে সিএনজি থাকে, এবং আমাদের বাজার থেকে অনেক মানুষই রেল স্টেশনে যায় রাতের বেলায়, অনেকে রেল স্টেশনে যায়, তো তুমি হচ্ছে রেল স্টেশনে চলে যাবো, রেলে যাবো, আমরা রেল স্টেশনে যাবো, এটা বলে নিয়ে যাবে, তো সিএনজি নিয়ে আসতে হবে না। তাই জন্য আমি ভেঙে আসছি। সারা রাত আমি ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে স্মৃতির সাথে ফোনে কথা বলে ওকে বের করে আনছি। দেন ওকে আনার পরে ওকে আমি তখন এক জায়গায় লুকাইলাম, আমি তখন বললাম, ও বলে যে যাও তুমি সিএনজি ঠিক করো এবং সিএনজিটাকে এদিকে ডাইকে নিয়ে আসো। তো ও তো আসলে লুকে আছে, মানে ওদের ওই বাড়ির এলাকারই বাজারের একটা গাছের পিছনে, একটা বট গাছের পিছনে লুকে আছে। তো সিএনজি ড্রাইভারটা তখন আমি ডাক দেওয়া বট গাছের নিচে আনছি। আনার পরে আমি তখন স্মৃতিকে স্মৃতি বেরিয়ে আসো। তো ওই কিন্তু জুতা নিয়ে আসে নাই, ব্যাগটা কোনো কিছু নিয়ে বেরিয়ে আসলে, মানে ভাইগে আসলে কিন্তু একটা মানুষকে বোঝা যায় সে ভাইগে আসছে, এবং সে গাছের নিচে লুকিয়েছিল। এদিক সেদিক দেখে দৌড়ে এসে সিএনজিতে উঠে গেছে। সিএনজি ড্রাইভার বললাম যে, সিএনজি আপনি টান দেন, আমাকে ইয়েতে নিয়ে যান, এই মানে রেল স্টেশনে, ময়মনসিংহ রেল স্টেশনে নিয়ে যান, এটা বললাম। এখন সে সিএনজিগুলোকে টান দিয়ে না বাজারের মধ্যখানে সে দিছে চিৎকার, বাজারের মধ্যখানে সে দিছে চিৎকারের সাথে আশেপাশে সমস্ত বাজারের মানে যারা সিএনজি ড্রাইভার আছে বা অন্য লোকজন আছে তারা তখন দূরে চলে আসে, বাজার পাহারাদার অন্যরা আইসা আমার সিঁড়ি ধরে সিএনজি ড্রাইভারে বলতেছে মেয়ে ভাগায় নিতেছে। মানে ও আসলে এতটাই চালাক ছিল, বুঝে গেছে আর কি, মেয়ে ভাগায় নিতেছে। এই বলে স্মৃতি তখন মুখোশ খুলছে, ওনা দিয়ে মুখ পেছানো ছিল, খুইলা স্মৃতির সবাই চিনে ওই এলাকার, বলছে আর এটা তো অমুকের মেয়ে। সাথে সাথে একজনে গিয়া স্মৃতির আব্বার ডাইকে আনছে। এরপরে শুধু স্মৃতির আব্বাকে আমি দেখছি, আমার এটুকুনি মনে আছে, মানে আমাকে বাজারে এমনভাবে মারছে, এমন পিটান আমাকে বাজারে পিটাইছে ভাই, আমি
মানে বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয় যে শরীর থেকে আমার মাংসগুলোকে টেনে টেনে খুলে ফেলছে, এইভাবে আমাকে মারছে। আমি মাইরের জ্বালা অজ্ঞান হয়ে গেছি। ওইখান থেকে আমাকে হসপিটালে ভর্তি করায় এবং আমার একটা পা পরিপূর্ণভাবে ভেঙে দেয়, হাত ভাঙে, তারপরে বিভিন্ন শরীরের এমনভাবে করে যে আমি টানা প্রায় 7 মাসের মতো হসপিটালে ভর্তি ছিলাম। এদিকে স্মৃতির বিয়ে হয়ে যায়। কোন জায়গায় স্মৃতির বিয়ে আমি জানি না, কোথায় বিয়ে হয় না আমি জানি না। 7 মাস পরে আমাকে আমার পরিবার, আমি ঢাকাতেও ছিলাম, ঢাকাতেও প্রায় 2 মাসের মতো ভর্তি ছিলাম এবং আমাদের ভিটা মাটি যত যা আছে, আমার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান প্রায় সব শেষ। মানে আমার বলতে আর কোনো কিছুই রইল না। আমি একেবারে নিঃস্ব ফকির হয়ে গেলাম। ফকির হয়ে যাওয়ার পরে 7 মাস পরে আমাকে তখন বাড়িতে আনার পরে মানে আমি তখন মোটামুটি হাঁটাচলা করতে পারি, সব কিছু ঠিক আছে। তো আমার ওই বন্ধ দোকানটাকে আমি তখন আবারও পুনরায় চালু করার চেষ্টা করতেছি। তো এলাকার মানুষজন আছে, অনেকেই সাহায্য সহযোগিতা করছে। আমার আব্বাকে যেহেতু ভালো মানুষ, আমার আব্বাকে চিনে, তাই সবাই মিলে তখন আমাকে সাহায্য সহযোগিতা করতেছে। আমি সবার মতো চলতেছি। তো বাড়িতে আসার পরে আমার হঠাৎ করে মনে হয় স্মৃতির খবর নিব। আমার আম্মা সবসময় বলে, আল্লাহর গজব পড়ছে না মেয়েটার উপরে, আল্লাহর গজব পড়ছে না, যেরকম করে আমার ছেলেটারে কষ্ট দিছে, আল্লাহ তাদের শিক্ষা দিছে, আল্লাহ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। আম্মা এই কথাগুলো বলতেছে। তা আমি বলি যে আম্মা এই কথাগুলো কেন বলে, মানে স্মৃতির কি কোনো বড় ধরনের ক্ষতি হয়েছে? এবার আমি স্মৃতির খোঁজখবর নেওয়া শুরু করলাম এবং খোঁজখবর নিতে নিতে একটা সময় জানতে পারলাম যে স্মৃতির যে ছেলের সাথে বিয়ে হয়েছে, ওই ছেলে স্মৃতিকে মানে ইতালি নিয়ে যাবে এই কথা বলছে, কিন্তু মূলত ওই ছেলে ইতালিতে স্মৃতিকে নিয়ে যায় নাই। ওই ছেলের ইতালিতে বউ আছে, ফ্যামিলি আছে। সে মূলত স্মৃতিকে বিয়ে করছে বাংলাদেশে রেখে এই ছেলের বাপ মাকে দেখাশোনা করার জন্য, এবং বাপ মাকে দেখাশোনা করার জন্য। আর স্মৃতির শ্বশুর যথেষ্ট পরিমাণে খারাপ ছিল, মানে যেটা বলে যে পুত্রবধূর সাথে অবৈধ সম্পর্ক করার চেষ্টা করছে অনেকবার। এবং স্মৃতির জামাইও বিদেশ থেকে বলে, আমার বাবা যা বলে তাই করো, আমার বাবা যেটা করতে বলে সেটাই করো। ওর জামাই বিদেশ থেকে অনুমতি দিয়েই দিল যে প্রয়োজনে তুমি আমার বাবার সাথে ঘুমাও, তারপরেও তুমি আমার মা বাবাকে দেখাশোনা করো। তো এক পর্যায়ে ওনাকে এগুলো নিতে না পেরে ওই বাড়ি থেকেও চলে আসে। এটা আমি স্মৃতির একজন ঘনিষ্ঠ বান্ধবীর মাধ্যমে জানতে পারি যে, এবং এও জানতে পারি স্মৃতি নাকি এখন প্রেগনেন্ট, মানে পেটে বাচ্চা আছে। তো যখন এই কথাগুলো শুনলাম তখন খুব খারাপ লাগলো। আসলে স্মৃতির তো কোনো দোষ নাই, ও তো কোনো অন্যায় করে নাই। ওর বান্ধবীটারে বললাম যে একদিন কি স্মৃতিকে আপনাদের বাড়িতে একটু নিয়ে আসবেন, আমি আসলে ওকে খুব দেখতে ইচ্ছে করতেছে, ওকে একটু দেখবো। পরে আমাকে বল, আচ্ছা ভাই সমস্যা না, আমাদের বাড়িতে আনবো, আপনি কবে আসবেন? তো একটা ডেট দিলাম। ওই ডেটে ওর বান্ধবী তখন স্মৃতিকে নিয়ে আসছে ওদের বাড়িতে। মানে আমি তখন ওই বাড়িতে গেছি মাগরিবের পরে। যাওয়ার পরে স্মৃতি আমাকে দেখার পরে চিৎকার করে কেঁদে উঠছে। ও মনে হয় যেন মরে যাবে। আমি সামনে গেছি, আমাকে জড়াই ধরে চিৎকার করে কাঁদতেছে। ও আমাকে বলে, আমি না বুঝতে পারিনি যে তুমি বেঁচে থাকবা। তোমাকে যখন হসপিটালে নিয়ে যাচ্ছিল সবাই বলো তো মরে গেছে, হসপিটালে কেন নিচ্ছেন, ও তো মরে গেছে। কিন্তু যখন শুনলাম যে তুমি বেঁচে আছো, এটা শোনার পরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং আমাকে আমার পরিবার এমন একটা নর পিসাদের হাতে বিয়ে দিছে, আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে। আমি তখন বললাম যে স্মৃতি ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে, কিন্তু দেখো আসলে আমার তো কোনো দোষ নাই, আর তোমারও আসলে কোনো দোষ নাই। আমরা দুজনেই পরিস্থিতির শিকার ছিলাম, পরিবারের চাপে পড়ে আমরা আসলে বাধ্য হয়েছি এসব করতে। কিন্তু কোনো কিছুর জন্য তুমিরও দোষ না, আমারও দোষ না। কান্নাকাটি করি, ও তখন কান্নাকাটি করে। যাই হোক, একবার যতক্ষণ বলতেছে একটা কাজ করো, আমি তো খুব কষ্টে আছি এবং আমার পারিবারিক অবস্থা তখন খুব ভালো। ওর বাবা স্ট্রোক করে, ওর বাবাকেও ঢাকা মেডিকেলে ভর্তি করায়। ওদের মোটামুটি টাকা পয়সা যা ছিল সব শেষ। অনেক জমি জমা ছিল, সব বিক্রি করছে। বিক্রি করে ওর বাবা চিকিৎসা করাইছে। এখন ওদের আর কিছুই নেই। ওর বাবার ব্যবসা বাণিজ্য ছিল, ওগুলো মোটামুটি বন্ধ। এখন আর কোনো কিছু নেই, খুবই গরিব। তাই আমি বললাম, তুমি কি আমাকে বিয়ে করবা? এরকম করেই ওকে বললাম। ও তখন বলে, দেখো আমার পেটে তো ওই লোকের বাচ্চা আছে। আমার মা সবসময় বলে বাচ্চাটা নষ্ট করে ফেলতে, পেটের বাচ্চাটা নষ্ট করতে। আমি বললাম যে পেটের বাচ্চাটা নষ্ট করবা কেন? পেটের বাচ্চাটা তো নষ্ট করার দরকার নেই, পেটের বাচ্চা নিয়েই আমি তোমাকে বিয়ে করব। আমাকে তখন বলে, কিভাবে সম্ভব এটা? অন্য কারো বাচ্চা নিয়ে তুমি আমাকে বিয়ে করবা? আমি বললাম, হ্যাঁ, আমি অন্য কারো বাচ্চা নিয়ে তোমাকে বিয়ে করব। ও তখন বলতেছে, এটা শুনে সম্ভব না। এ বলে ও তখন চলে গেছে, ওই বাড়ি থেকে আমার সাথে বেশিক্ষণ থাকে নাই। এরপর থেকে তাকে ফোন করতে মোটামুটি তখন একটা পর্যায়ে রাজি হয়েছে। রাজি হওয়ার পর আমি তখন আমার আম্মা তো তখন এক কথাই না, আম্মা আব্বু দুজনেই না। আম্মুকে একটু ধারণা দিলে আম্মু বলে, আমি তোরে ঝাড়ু দিয়ে পিটামো, জুতা দিয়ে পিটামো, এরকম করে আম্মু তখন কথাবার্তা বলতেছে। যাই হোক, এক পর্যায়ে আমি তখন স্মৃতির আম্মারে বললাম, আমি নিজেই ফোন করে বললাম। ইনি তখন কোনো কিছুই বলে না, হাও বলে না, নাও বলে না, যে দিবও বলে না, দিচ্ছি এটাও বলে না। তো এক পর্যায়ে আমি তখন পরিবারকে, আমার আম্মুকে ডিরেক্টলি বললাম। আম্মু তখন গালাগালি করে, আম্মু মানবে না। ওইখান থেকে
আমি তখন চিন্তা করলাম যে যেহেতু কেউই মানতেছে না, আমার ব্যবসা বাণিজ্য ওভাবে ভালো চলতেছে না, আমি তখন ময়মনসিংহ শহরে একটা দোকানে চাকরি নিই, একটা বড় মুদির দোকানে চাকরি নিই। এবং ওইখানে চাকরি নিয়ে আমি তখন স্মৃতির বাবা মা মোটামুটি জানতো, তাদের জানা মতে আমি তখন স্মৃতিকে ওদের বাড়ি থেকে নিয়ে আসি। নিয়ে আইসা স্মৃতির একটা ফুফাতো বোন সহ আমি স্মৃতিকে তখন ময়মনসিংহ শহরে বিয়ে করি, ওই বাচ্চা পেটে নিয়ে আই। বিয়ে করার পর আমি তখন স্মৃতিকে ময়মনসিংহ শহরে রাখি। আমি তখন ওই দোকানটাতে চাকরি করতেছি, যে দোকানে চাকরি হয়েছে দোকানে চাকরি করতেছি। স্মৃতি তখন আমার সাথে ময়মনসিংহ শহরে আছে। আলহামদুলিল্লাহ, ও ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, আমার সাথে আছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার একটা মেয়ে সন্তান হয়েছে। মানে মেয়ে সন্তান বলতে স্মৃতির একটা মেয়ে সন্তান হয়েছে। মেয়ে বাবুটা হওয়ার কিছুদিন পরে, মানে বাবুটা হওয়ার প্রায় মাস 4 পরে, 4 থেকে 4.5 মাস পরেই স্মৃতির জামাই তখন বিদেশ থেকে আসে। আইসা মেয়ে নিয়ে যাবে। মানে মেয়ে নিয়ে তখন দুধের বাচ্চা, মানে দুধ খায় একটা মেয়ে, ওই বাচ্চাটাকে উনি নিয়ে যাবে। মামলা মোকদ্দমা এটা ওইটা মানে প্রচুর করতেছে, কোনোভাবে আমি থাকার কোনো উপায় নেই। এবং আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে এটা আমি জানি না, তবে আমার কাছে যেটা মনে হয়, আমার মা ওরা মনে হয় টাকা পয়সা দিছে, মানে মাকে মনে হয় টাকা পয়সা দিছে না কি দিছে আমি জানি না। আমার মা হঠাৎ করে আমাকে বলতেছে যে আমি স্মৃতিকে মেনে নেব, তুই স্মৃতিকে বাড়িতে আনতে পারবি, তবে একটা সত্য আছে, স্মৃতির ওই বাচ্চারা আনতে পারবি না, স্মৃতির বাচ্চারে ওর জামাইয়ের কাছে দিয়ে দিবি, মানে এই বাচ্চার বাবা যে তার কাছে দিয়ে দিবি। আমি তখন বললাম যে মা, এটা কী ধরনের কথা বলো, স্মৃতি কি তার ওই বাচ্চাকে ছাড়া থাকতে পারবে? এত ছোট একটা বাচ্চা রেখে, দুধের বাচ্চা রেখে গিয়ে থাকতে পারে? আমার মা বলে যদি পারে তাহলে আমি স্মৃতির মাইনে নিব, ওরে বাড়িতে নিয়ে আয়, আমি মেনে নিব, সব আমি মেনে নিব, বাড়িতে নিয়ে আয়। আর যদি না মানতে পারে তাহলে তো আমার কিছু করার নাই, আমি ওই বাচ্চারাও মানবো না, বাচ্চার মারাও মানবো না। আমার সত্যই একটা যদি হয় তাহলে তুই স্মৃতির নিয়ে বাড়িতে চলে আয়, বাচ্চাটা ওই লোকের কাছে দিয়ে দে। আমি স্মৃতিকে এটা বললাম, বলার পরে স্মৃতি তখন কান্না করতে করতে আমাকে বলতেছে, দেখো আমি বাচ্চাটারে দিয়ে দিব, তুমি যদি বলো আমি দিয়ে দিব, আমি ওই লোকের কাছে দিয়ে দিব। আমি বললাম যে আমি কি বলবো, এখন মা বলতেছে তাইলে মা মেনে নেবে। ও আমাকে বলে আমার মেয়েটাকে তো আসলে আমি নিজেও মানুষ করতে পারবো না, উনি যদি নিতে চায় তাহলে আমি দিয়ে দিব, আমি দিয়ে তোমার আম্মার কাছে যাব, আমাদের আরও বেবি হবে। তো এই কথা বলার পরে আমি তখন বললাম যে মানে খুবই কষ্ট আর কি। এরপর ওর জামাইরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আপনি আসেন। ওর জামাই ময়মনসিংহ শহরে আসছে। আসার পরে আমার এই দুধের বাচ্চাটা, বাচ্চা যখন দুধ খাইতো, এই দুধের বাচ্চাটার আমি তখন ওর জামাইয়ের হাতে তুলে দিলাম। ওর জামাই বলতেছে সমস্যা নাই, আমি মানে দরকার হলে হসপিটালে নার্স রাখবো, হসপিটালে নার্স রেখে আমি মেয়ে খাওয়া দাওয়া করাবো বা মেয়েকে বড় করাবো এবং মেয়েকে দুধ খাওয়াবো, সমস্যা নেই। এবং তিনি বলতেছে তার নাকি এক ভাবির বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার 21 দিন পরে বাচ্চা মারা গেছে, ওই ভাবির বুকেও দুধ আছে, ওই ভাবির বুকে দুধ খাওয়াবে, দুধ খাওয়ায় মানে বাচ্চাটারে বাঁচাবে। এ কথা বলে স্মৃতিকে আমাকে সান্ত্বনা দিল। এটা বলে তখন এই বাচ্চাটাকে উনি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি তখন বাড়িতে চলে গেছি, স্মৃতিকে নিয়ে বাড়িতে গেছি। আমার আম্মা তখন অনেক খুশি, মানে অনেক ভালো। এই যে এত কিছু হইলো, এত কাহিনী হইলো বা এগুলো তো আমার কোনো কিছু বলতেছে না যে ঠিক আছে যা হবার তা হয়েছে, এখন আম্মু আমাকে মেনে নিয়েছে। স্মৃতি তো খুব কান্নাকাটি করে। তাই আমি ময়মনসিংহে চাকরিটা ছেড়ে দিলাম, মুদির দোকানে চাকরি ছেড়ে স্মৃতির সাথে বাড়িতে আসি। তখন কী করবো, ওই সময় শীতকাল আসছে আর কি, মানে শীতের সময় আসতেছে এরকম একটা পূর্বাভাস। তো ওই সময় ঢাকাতে প্রচুর গার্মেন্টসের লোক নিতে আসে। আমাদের এলাকার এক লোক আছে, তিনি আমার বলে গার্মেন্টসের ভালো ভালো অবস্থানে লোক নিতেছে, তুই যদি পারস গার্মেন্টসে চাকরি শুরু কর, ভালো টাকা পাবি। আমাকে বলতেছে তাহলে তো ভালোই, যদি গার্মেন্টসে চাকরি করে মোটামুটি কিছু টাকা পাই তাহলে এটা খারাপ হবে না, আমি যাব। এই বলে আমি তখন স্মৃতিকে বললাম, স্মৃতিও বলে যে ঠিক আছে তাহলে তুমি থাকো, তুমি যাও, সমস্যা আমি আব্বু আম্মুকে ম্যানেজ করে তাদের সাথে থাকবো। পরে স্মৃতিকে আমি গ্রামে রাখি, আমি তখন ঢাকাতে আসলাম গার্মেন্টসে চাকরি করার জন্য। ভাই আমি তখন গার্মেন্টসে চাকরি করি। তো স্মৃতি সবসময় ফোন দিয়ে আমাকে কাঁদতো আর বলতো ওর জামাই কিন্তু মিথ্যা বলে নিয়ে গেছে, যে ওনার এক ভাবি আছে, ওই ভাবির বাচ্চা হয়ে 21 দিন পরে মারা গেছে, ভাবির বুকে দুধ আছে, ওই দুধ বাচ্চারা খাওয়াবে, এটা বলে কিন্তু মানে নিয়ে গেছে। কিন্তু আসলে মূলত ওর কোনো ভাবি টাবি কিচ্ছুই নেই, কোনো বাচ্চার বাবাও হয় নাই। এবং মা তো ও খোঁজ খবর নেই, ওই বাড়ির অন্য মহিলাদেরকে ফোন দিয়ে বলে বাচ্চাটা নাকি সারা দিন কাঁদে, মানে প্রত্যেকটা দিন বাচ্চাটা কান্না করে, বলে এত কাঁদে আমাদের কলজাটা ছিঁড়ে যায়, মানে আমরা পারি না। অন্য পাশের ঘরে ভাবিরা নাকি ওর কাছে বলে যে আমরা পারি না বাচ্চাটারে জোর করে ওর কাছ থেকে নিয়ে আসি। ও বাচ্চাটারে খুব মারে, বাচ্চাটারে মানে ওর বাবা মারে আর বলে যে তুই একটা খারাপ মেয়ে, তুই যেরকম খারাপ তোর মাও এরকম খারাপ, এরকম করে বাচ্চাটারে মারে। স্মৃতি তখন আমার খুব কান্নাকাটি করে। একদিন আমাকে ফোন করে বলে যে পারভেজ তোমার একটা কথা বললে কি রাগ করবা? আমি বললাম যে জানি না। কি বলো? আমাকে বলে দুধে না আমার বুকটা ফেটে যাচ্ছে, মানে আমার বুকে দুধের ভরপুর, কিন্তু আমার বাচ্চাটাকে আমি খাওয়াইতে পারতেছি না।
আমার মনে হয় আমার বাচ্চারা যদি আমার দুধের বাটনে মুখ দিত, আমার কলচাটা ঠান্ডা হয়ে যেত। আমার বাচ্চাটা দুধের কারণে বাচ্চাটা মারা যাবে। তুমি কি ওই বিষাদটাকে একটু ফোন করে বলবা বাচ্চাটা নিয়ে একটু আমার বাড়িতে আসতে, আমি দুধ খাওয়া। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলে দেখি। ওই লোকের নাম্বার আমার কাছে ছিল। পরে আমি ওনারা ফোন দিলাম, ফোন দিয়ে বললাম ভাই ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি, কেন ফোন করছো? বললাম ভাই আপনি তো মিথ্যা বলে বাচ্চাটারে নিয়ে গেছেন, আপনি বলছেন আপনার ভাবির বাচ্চা মারা গেছে, 21 দিন হয়েছে, ওই ভাবি আমার বাচ্চাটারে দুধ খাওয়াবে বা আপনার বাচ্চারে দুধ খাওয়াবে। কিন্তু আমরা তো খোঁজখবর নিয়ে দেখলাম যে বাচ্চাটা দুধের অভাবে মারা যাচ্ছে, বাচ্চা তো মারা যাবে। একটা কাজ করবেন, একদিন বাচ্চাটাকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন, মানে স্মৃতি একটু দুধ খাওয়াই দিবে, এরপরে বাচ্চাটাকে নিয়ে যাবেন। পরে আমার বলতেছে যে না, আমি ওর বুকের দুধ আমার বাচ্চাটা খাওয়াবো না। হ্যাঁ বললাম ভাই আপনার পায়ে ধরি, আপনি তো মুরব্বী মানুষ, আমার অনেক সিনিয়র, একটা দুধের বাচ্চার অভিশাপ নিয়ে তো লাভ নাই। এই বাচ্চাটার অভিশাপ নিয়ে কী হবে বলেন? আপনার কাছে অনুরোধ করতে চান বাচ্চাটা নিয়ে আসেন, স্মৃতি বাচ্চাটার দুধ খাওয়াবে। উনি আমার বলেন না 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 সম্ভব না। আচ্ছা আপনি আমাদের বাড়িতে না আসেন, স্মৃতিদের বাড়িতে আসেন, স্মৃতি তার বাপের বাড়িতে যাবে, স্মৃতির বাপের বাড়িতে বাচ্চাটাকে নিয়ে আসেন, স্মৃতি একটু দুধ খাওয়াই দিবে। আমাকে তখন বলতেছে তুই কি আমার পাগল পাইছিস? স্মৃতির মা আমার সাথে বেইমানি করছে, আমার লাখ লাখ টাকা নিয়ে খাইছে, আমি তো ওই বাড়িতে যাবোই না। উনি লাস্টে আমাকে বলে তুই যদি স্মৃতির এতই বাচ্চার প্রতি টান থাকে, ভালোবাসা থাকে, তাইলে বল আমার বাড়িতে এসে বাচ্চারে দুধ খাওয়াই যাইতে। আমি তখন বললাম স্মৃতি আপনার বাড়িতে যাবে? ও আমাকে বলে কথা বল, তুই যদি আসে আমি বাচ্চারে রেখে চলে যাব, যে সময় আসবে আমি ঘরে রেখে যাব, বলবে বাচ্চারে দুধ খাওয়াই চলে যেতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তুমি স্মৃতিরে ফোন দিলাম যে স্মৃতি তোমার জামাই তো এটা বলতেছো। ও তখন আমাকে বলে আমার পাশের ঘরের একটা ভাবির সাথে সম্পর্ক আছে, আমি ডিরেক্টলি ভাবির ঘরে যাব এবং ভাবির ঘরে গিয়ে আমি ভাবির সাথে কথাবার্তা বলে তারপরে বাচ্চাটারে দুধ খাওয়াইতে যাব, দুধ খেয়ে আমি চলে আসবো। তাহলে ভাবিরে ফোন দিল, ভাবি তখন বলতেছে আপনি আসর বা মাগরিবের পরে আসেন। মাগরিবের পরে আসলে মানুষজন তো থাকে না, রাস্তাঘাট ফাঁকা থাকে, মানুষজন খুব থাকে না, আপনি মাগরিবের পরে আসেন আমার বাড়িতে। আসলে আমি সব আপনার সাথে গিয়া বাচ্চারে দুধ খাওয়াইয়া তারপরে আপনি বাচ্চাটারে দুধ খাওয়াই আদর করে আপনি চলে যান। উনি ওই সময় বাসায় থাকবেন না, ওনার সাথে আমার কথা হয়েছে। তাই আমি বললাম যে ঠিক আছে তুমি যাও। এই কথা বলার পরে সিদি তখন গেছে বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য। আমার কল দিল, বলতেছে মোবাইলটা আমি সাইলেন্ট করে রাখতেছি, আমি ভাবির কাছে গিয়া বাচ্চার দুধ খাওয়াই তারপরে তোমার কল দিব। আমি বলেছি আমার আব্বা আম্মারে বললো না আবার, কারণ আব্বা আম্মারে বললো তো আব্বা আম্মা আরও রাগারাগি করবে যে কেন ওই ছেলের বাড়িতে যাবে। স্মৃতি কিন্তু বলছে তার বাপের বাড়িতে যাবে, এটা বললে আমার আব্বা আম্মার কাছ থেকে গেছে। তো যাওয়ার পরে হঠাৎ করে মোবাইলটা বন্ধ, মোবাইলের লাইন পাইতেছে না, বন্ধ। মোবাইলটা বন্ধ পাওয়ার পরে প্রায় ঘন্টাখানিক পরে আমার মা আমারে ফোন দিয়া আবে তাবে গালাগালি করতেছে যে অসভ্য জানোয়ার, এমন এক বেয়াদবের বিয়ে করে আনছে, ওই বেয়াদবে তার আগে স্বামীর কাছে যা ধরা খাইছে, ওরা ওই বেয়াদবটা গাছের সাথে বেঁধে রাখছে। আমি বললাম কী বললাম মা, গাছের সাথে বেঁধে রাখছে? বলে হ্যাঁ, গাছের সাথে বেঁধে রেখে আমাদেরকে ফোন করছে, স্মৃতির বাপ মারে ফোন করছে যে ওইখান থেকে আনার জন্য। ওই বেটা এবং ওই বেটা কাছে গেছে, ওই বেটার বাপ মা তারপরে এলাকার লোকজনে ধরছে। আমি বললাম যে কী বললো তুমি? আমার মা বলে হ্যাঁ ধরছে এবং ও ধৈর্যও মারছে, মায়েরা গাছের সাথে বেঁধে রাখছে। এখন বলছে আমাদেরকে যাইতে, স্মৃতির বাপ মারে যাইতে। এখন কি আমরা যাবো তোর ওই কলঙ্কিত পরে আনার জন্য? আমি তখন বলি মা দেখো, স্মৃতি গেছে ওর বাচ্চাটারে দুধ খাওয়ানোর জন্য। আমার মা তখন হাসতে হাসতে আমাকে বলে তালাক দেওয়া স্বামীর বাড়িতে গেছে বাচ্চাটা দুধ খাওয়ানোর জন্য? বিশ্বাস করাতে পারলাম না। আমি তখন বললাম মা এখন স্মৃতির কী অবস্থা? বলে গাছের সাথে বেঁধে রাখছে, গাছের সাথে বেঁধে কুত্তা পিটান পিটাইতে আছে। আমি তখন বললাম মা আমি আসতেছি। তখন প্রায় রাত 11টার মতো বাজে। রাত 11টা বাজে বাসা থেকে বের হয়েছি। আইসা ময়মনসিংহের বাস পাই না, খুব কষ্ট করে ময়মনসিংহের বাস পাইছি। বাসের মধ্যে থেকে মার সাথে কথা বলছি, মা কী অবস্থা। পরবেলা ওই বাড়ি থেকে মানে রাত্র প্রায় 1টার দিকে আম্মা বলতেছে ওই বাড়িতে তোর বাবা গেছে, স্মৃতির বাবা গেছে, গিয়া তারা দুইজনে ওইখান থেকে ছুটে আনছে। তাই আমি বলি একটু দাও না কথা বলি। ও বলে না কথা বলবে না, তোর সাথে কথা বলবে না। তারপরে আমি বললাম যে ও কী করে? বলে বসে আছে ঘরের মধ্যে। আমি তখন বললাম যে মা কী হয়েছে, ও কেন আমার সাথে কথা বলবে না? আমি ফোনটা ওর কাছে নিয়ে যাও মা, ফোনটা ওর কাছে নিয়ে যাও, লাউড স্পিকার দাও। লাউড স্পিকার দিছে। আমি বলছি স্মৃতি আমার সাথে একটু কথা বলো। চিৎকার করে কাঁদতেছে। মার কাছে শুনলাম মা যায় নাকি দেখছে ওর গায়ে মানে গলার ভিতরে জুতার মালা পরাই রাখছে, কাপড় টাপড় চিরা অনেক মারছে। আমি বললাম তুমি ডাক্তার দেখাইছো? মা বলে হ্যাঁ ডাক্তার আইসে, ব্যান্ডেজ করছে। এরকম করতে করতে প্রায় রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল ভাই ওই সময়, মানে প্রচুর জ্যাম রাস্তায়।
রাস্তায় কেন জানি জ্যাম লাগছে আমি জানি না, অনেক টাইম লেগে গেছে। প্রায় 4টার দিকে, ভোরাতে 4টার দিকে আমার মামাকে ফোন দিয়ে চিৎকার করে কাঁদতেছে। আমি বললাম যে মা কাঁদতেছো কেন, কী হয়েছে? পরে বলে বাবারে পারভেজ সর্বনাশ হয়ে গেছে। কী হয়েছে? বলে তোর বউ স্মৃতি ফাঁসি দিছে। আমাকে কি বললাম? বলে হ্যাঁ ফাঁসি দিছে। আমি বললাম তুমি কেমনে জানলাম? বলে আমি স্বপ্নে দেখলাম, আমি শুয়েছি, আমি স্বপ্নে দেখতেছি কে জানি ফাঁসির মধ্যে ঝুলতেছে। আমি হঠাৎ করে তোর বাবারে যাকে বললাম আমি তো একটা স্বপ্নে দেখছি, মায়েটা তো এরকম একটা অঘটন ঘটছে, যাই দেখো তো মায়েটা কী করে। তোর বাবা যায় দেয় দরজা বন্ধ, দরজা ধাক্কায় ধাক্কায় খুলে না, দরজা ভাঙার পরে দেখতে পাইলাম ও ফ্যানের সাথে ঝুলে আছে। আমি ওখান থেকে বাড়িতে না গিয়ে থানায় গেছি, থানায় যা মামলা করছি, মামলার করে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে পুলিশ লাশ নিয়ে গেছে। ওরে মামলা করার কিছুদিন, মানে যেদিন মামলা করছি ওই দিন রাতেই ওর জামাই ফ্লাইট করে চলে গেছে ইতালিতে। কীভাবে একদিনের ভিতরে টিকিট করলো, কীভাবে কী করলো জানি না। এবং পুলিশ গিয়ে এলাকার কিছু লোকজনদের ধরে টরে আনছে। আইনা 3 মাস, 2 মাস, 1 মাস, 6 মাস করে কিছু লোককে সাজা দিছে। স্মৃতির জামাই পালাইছে এবং বাচ্চাটা স্মৃতির শ্বশুর শাশুড়ির কাছে ছিল। আমি বাচ্চাটাকে আনার জন্য অনেক চেষ্টা করছি, বলছি বাচ্চাটাকে দিয়ে দেন, তারা দেয় নাই। স্মৃতির আত্মহত্যা করার প্রায় 1.5 মাস পরে বাচ্চাটাও মারা গেছে। আমি অনুরোধ করলাম যে স্মৃতির বাচ্চাটা যেহেতু মারা গেছে, স্মৃতির কবরের পাশে স্মৃতির বাচ্চাটার মাটি দেই। কিন্তু স্মৃতির ওই শ্বশুরবাড়ির লোকজন বলে স্মৃতি আত্মহত্যা করে মারা গেছে, ওর কবরে আগুন জ্বলবে, বাচ্চা যাতে আগুনের কোনো স্পর্শ না পায়। বাচ্চা তো জান্নাতে যাবে, তো জাহান্নাম আর জান্নাত একসাথে থাকতে পারে না। এই জন্য জান্নাত আর জাহান্নামকে আলাদা করে কবর দেওয়া হয়েছে। আপন ভাই, আপনার কাছে বলার কোনো ভাষা নাই। আমি কথাগুলো লিখতেছি, আমার চোখের পানিগুলো টপ 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 করে পড়তেছে। আমার বুকে আসলে জাহান্নামী, আমার বুকে আসলে জাহান্নামী আছে আপন ভাই। ও ভাই, আল্লাহ যদি তার বান্দাকে এত কষ্ট দিবে তো আত্মহত্যা মহাপাপ কেন করলো বলতে পারেন? আমার গল্প প্রচার করেন বা না করেন, আপনার কাছে একটা অনুরোধ, আমার সাথে অন্তত একটাবার দেখা করেন। আমি আপনার প্রতিটা গল্প শুনি। যেদিন থেকে গল্প বলা শুরু করছেন সেদিন থেকে আজকে পর্যন্ত আমি আপনার প্রত্যেকটা গল্প শুনি। আপনার একজন পাগল ভক্ত। আমি এখনও বিয়ে করিনি। আমি একটা গার্মেন্টসের বর্তমানে সুপারভাইজার পোস্টে আছি, খুব ভালো আছি। প্রতি রাতে আপনার গল্প শুনে ঘুমাই, ঘুম থেকে উঠে ডিউটিতে যাই। এভাবে আমার দিনগুলো কাটে। আপন ভাই, অনেক ভালোবাসি আপনাকে। যদি সম্ভব হয় আমার এই কথাগুলো আপনি বলবেন। আমি মনোযোগ দিয়ে আপনার মুখ থেকে আমার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো শুনতে পাইলে আমার মনে তৃপ্তি পাবো, শান্তি পাবো। ভালো থাকবেন কলিজার ভাই। আসসালামু আলাইকুম। আজ আবারও বলি, জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমা, রূপকথা। আমরা স্টোরি পড়ি, আমরা পড়ি না বিহাইন্ড দ্য স্টোরি। প্রতিটা গল্পের পিছনে আরেকটা গল্প লুকিয়ে থাকে। একটা খারাপ মানুষের গল্পের পিছনে একটা ভালো গল্প লুকিয়ে থাকে। আমরা খারাপ মানুষের গল্পটা শুনে মানুষটাকে ঘৃণা করি, কিন্তু এই মানুষটা কেন খারাপ হলো সে খারাপের গল্পটা কিন্তু বন্ধু আমরা পড়ি না। গল্পটা আমার হৃদয় স্পর্শ করেছে এবং ভীষণভাবে আমাকে মর্মাহত করেছে, অনেক কষ্ট দিয়েছে। স্মৃতির জন্য দোয়া করি, স্মৃতির মেয়ে স্বপ্নার জন্য দোয়া করি। আল্লাহ স্মৃতি এবং স্বপ্না দুজনকেই জান্নাতে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। এই দুনিয়াতে কেউ পাপী হয়ে জন্মায় না। স্মৃতির শ্বশুর বাড়ির মতো নিকৃষ্ট মানুষজনরা মিলে কিছু সমাজ বানায় এবং সেই সমাজের মানুষরাই আমাদের এই পৃথিবীটাকে পাপিষ্ট করে গড়ে তোলে। যাই হোক, আমি দোয়া করি এরকম মর্মান্তিক ঘটনা পারভেজ ভাইয়ের মতো আর কারো জীবনে না ঘটুক, এই প্রত্যাশায় আমি আপনাদের আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আমার অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।